একটু পেনে চাইনি। হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে অনেকদিন পরে, তাই না, নতুন ক্লাসে নতুন ব্যাচের সাথে আজকে আমরা আবার হাজির হয়েছি কর্নিয়ার সাথে। তো সবাইকে জানাই গুড ইভিনিং। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমরা রসায়ন ক্লাস নিয়ে আলোচনা করব। আমাদের বিগত নার্সিং ভর্তি পরীক্ষায় রসায়নের 10টা অধ্যায়, তাই না, প্রথম পত্রের 5টা এবং দ্বিতীয় পত্রের 5টা, এই মোট 10টা অধ্যায় থেকে কোন ধরনের প্রশ্ন আসে এবং কোন কোন টপিকগুলা আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ, সেই গুরুত্বপূর্ণ টপিকগুলো আজকে আমরা ফোকাসে রেখে আপনাদের সাথে কথা বলবো। তো আপনারা কে কোথায় থেকে আমাদের সাথে যুক্ত আছেন কাইন্ডলি কমেন্ট বক্সে জানিয়ে দিন। এবং আশা করি আর খুব অল্প সময়ের মধ্যে আপনাদের সাথে অফলাইনে আমাদের দেখা হবে। এখন তো অনলাইনে আপনাদের সাথে পরিচয়, আর অন্তত খুব কম, তাই না, আপনারা আসবেন, ভর্তি হবেন, এরপরেই হুট করে দেখবেন ক্লাস শুরু হয়ে যাবে, আর এরপরেই আপনাদের কাঙ্ক্ষিত সেই নার্সিং ভর্তি পরীক্ষা। আমাকে সবাই ক্লিয়ার করে শুনতে পাচ্ছেন কিনা এবং দেখতে পাচ্ছেন কিনা একটু কাইন্ডলি কমেন্ট বক্সে জানাবেন। এবং আপনারা কে কোথায় থেকে আমাদের সাথে আজকের ক্লাসে যুক্ত আছেন সেটা কমেন্ট বক্সে একটু লিখে ফেলুন। তো আমাদের কর্নিয়ার অফলাইন ব্যাচে কিন্তু ভর্তি চলছে, সুতরাং আপনারা দেরি না করে, খুব সম্ভবত আমাদের কর্নিয়ার নম্বর এখানে দেওয়া আছে, আপনারা নম্বরে যোগাযোগ করে বিস্তারিতভাবে আপনারা ইনফরমেশন কিন্তু গ্যাদার করতে পারেন। ঠিক আছে, আমাদের কিন্তু বিশেষ ছাড় স্বল্প সময়ের জন্য, এই সময়টা কিন্তু বা লিমিটেড টাইমটা চলে গেলে কিন্তু আপনারা ছাড় পাবেন না, যেখানে আমাদের কোচিং আরো অনেক কিছু আপনাদের বেটার সার্ভিস প্রোভাইড করছে, যেখানে অন্যান্য কোচিং এর তুলনায়। হ্যাঁ, আমরা দীর্ঘ আপনাদের 2টা কোর্স দিচ্ছি, সেটা 8 মাসের সময় অন্যান্য কোচিং এর তুলনায়। সেক্ষেত্রে আপনাদের যে প্রস্তুতি পর্যায়, এই প্রস্তুতি পর্যায় কিন্তু অনেক ভালো হবে। এবং আমাদের কোচিং এর বিশেষ একটা পদ্ধতি আমরা খুব ভালো করে আপনাদেরকে ক্লাস দিব বা আপনাদের থেকে ফিডব্যাক নিব, এবং সেই ফিডব্যাকের সাথে সাথে প্রতিনিয়ত আপনাদের ইভালুয়েট করা হবে এক্সামিনেশনের মাধ্যমে। সুতরাং আশা করব আপনারা খুব অতি সত্বর আমাদের কর্নিয়ায় অফিসে এসে ভর্তি হবেন। আচ্ছা, ইতিমধ্যে আমাদের সাথে যুক্ত হয়েছে মায়াবী কন্যা, লিখছেন ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আছেন মোহাম্মদ জাকারিয়া হোসেন, আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? জি, আমি ভালো আছি। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আচ্ছা, আমরা দেরি না করে আমাদের যেহেতু লেকচারটা একটু ব্রিফলি হতে যাচ্ছে বা বিস্তারিত হতে যাচ্ছে, আমরা লেকচারে প্রবেশ করি। হ্যাঁ, শারমিন নিপা আমাদের সাথে আছেন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। নিপা কেমন আছেন এবং কোথায় থেকে দেখছেন আমাদের একটু কাইন্ডলি কমেন্ট করে জানাবেন। তো প্রথমেই আমরা আজকে আলোচনা করব আমাদের বিএসসি 2024 এবং 25 শিক্ষাবর্ষে কোন ধরনের প্রশ্নগুলো আসছে। ঠিক আছে, অথবা ডিপ্লোমায় যারা আছে, ডিপ্লোমায় 2024-25 শিক্ষাবর্ষে কোন কোন ধরনের প্রশ্নগুলো আসছে এবং সেগুলো রসায়ন অংশ থেকে আসছে, সেই প্রশ্নগুলো আজকে আমরা সমাধান করব বা আলোচনা করব। আমাদের সাথে আছে নির্জনা আফরিন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। নির্জনা কেমন আছেন? রাবিয়া ইসলাম, আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? জি, আমি ভালো আছি। শ্রাবণের মেঘকোনা, আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম সবাইকে। আশা করি সবাই আমাদের সাথে আজকে ক্লাসটি দেখবেন এবং যুক্ত থাকবেন। ঠিক আছে, আপনারা আমাকে ক্লিয়ারলি শুনতে পাচ্ছেন কিনা এটা আমাকে একটু ফিডব্যাক করে জানান। হ্যাঁ, এবং কে কোথায় থেকে আমাদের সাথে আজকে দেখছেন এইটা একটু কমেন্ট বক্সে জানিয়ে ফেলুন। আচ্ছা, তাহলে আমরা দেরি না করে বিএসসি 2024-25 শিক্ষাবর্ষে নার্সিং এর রসায়ন অংশ থেকে যে প্রশ্নগুলো আসছে সেই প্রশ্নগুলো আজকে একটু সলভ করব। ওকে, আচ্ছা, তাহলে দেখেন, এইটা যেহেতু আমাদের প্রিলিমিনারি একটা স্টেজ বলা যায়, তাই না, আপনাদের ভর্তি হওয়ার বা একটা ইন্ট্রোডাক্টরি সূচনা বা কথাবার্তা থাকবে। সেই ক্ষেত্রে আপনাদের অনেক ইনকোয়ারি থাকে বা অনেক জিজ্ঞাসা থাকে নার্সিং সম্পর্কে বা বিএসসি নার্সিং অথবা ডিপ্লোমা নার্সিং সম্পর্কে। তো কেউ কিছু যদি জানতে চান তাহলে সেক্ষেত্রে আপনাদের প্রশ্ন করতে পারেন। হ্যাঁ, রাবিয়া ইসলাম বলেছেন তিনি পাটগ্রাম থেকে দেখছেন। নির্জনা, আপনি কেমন আছেন? জি, আমি ভালো আছি। আচ্ছা, তাহলে আশা করব আপনারা সবাই আমাদের সাথে একটু রেসপন্স করার ট্রাই করবেন। হ্যাঁ, কমেন্টে। যাই হোক, আজকে কিন্তু প্রথম দিন, এখন আপনারা এইচএসসি মাত্র দিয়ে আসছেন,
অ্যান্সার ভুল হলেও সমস্যা নাই, ভুল হলে আমরা সঠিকটা জেনে নেব। সুতরাং যে প্রশ্নটা দেখাবো আশা করি সবাই হচ্ছে আমাদের রেসপন্স করবেন। হ্যাঁ, তাহলে দেখেন প্রথম প্রশ্নটা যে এসেছিল বিএসসি নার্সিং ভর্তি পরীক্ষায়, চামড়া শিল্পের ট্যানারি বর্জ্যে ক্ষতিকারক উপাদান কোনটি? হ্যাঁ, আচ্ছা তাহলে দেখেন চামড়া শিল্পের ট্যানারি বর্জ্যে ক্ষতিকারক উপাদান কোনটি? এই প্রশ্নটা হচ্ছে আপনাদের আসছে অর্থনৈতিক রসায়ন থেকে। হ্যাঁ, অর্থনৈতিক রসায়ন। তাহলে অর্থনৈতিক রসায়ন যেটা কিনা কি আমার দ্বিতীয় পত্রের পঞ্চম অধ্যায়। তাহলে পঞ্চম অধ্যায় থেকে কি এই একটা প্রশ্ন এসে গেল যে চামড়া শিল্পের ট্যানারি বর্জ্যে ক্ষতিকারক উপাদান কোনটি? দেখুন এই প্রশ্নগুলা হচ্ছে কিন্তু আমরা যখন ক্লাস নিয়েছি, আপনাদের অনলাইনে ক্লাস নিয়েছি বা অফলাইনে ক্লাস নিয়েছি, আমরা ডিপলি পড়ানোর সাথে সাথে কিন্তু আমরা বেসিক নলেজটা হচ্ছে কি যাচাই করে থাকি। তাহলে দেখুন এখন অনেকের প্রশ্ন থাকে যে ভাইয়া বিএসসি নার্সিং এর প্রশ্নগুলা কি হচ্ছে আমাদের টেক্সট বই থেকে হয় নাকি আমাদের ক্লাস 9-10 এর বই থেকে হয়, অনেকে জিজ্ঞাসা করেন। তাহলে সেক্ষেত্রে দেখেন এটা কিন্তু আমাদের মূল বই অথবা যে টেক্সট বই সেখান থেকে কিন্তু এই ধরনের প্রশ্ন আসছে। সুতরাং আমি বারবার বলি যে মূল বইয়ের বাইরে কিন্তু বিকল্প নাই। মূল বইয়ের অধ্যায় ভিত্তিক যে এমসিকিউ প্রশ্নগুলো আছে এগুলো আপনারা খুব ভালো করে সলভ করবেন। তার সাথে সাথে আপনাদের যে বেসিক যে নলেজটা আছে সেই নলেজটা হচ্ছে আপনারা একটু ঝালাই করলেই নার্সিং ভর্তি পরীক্ষা আপনাদের জন্য খুব সহজ হয়ে যাবে। ওকে, আচ্ছা তাহলে দেখেন চামড়া শিল্প, তাই না? চামড়া শিল্পের ট্যানারি বর্জ্য, এই যে চামড়া শিল্প যেটার আমরা প্রক্রিয়াকে কি বলি? ট্যানিং প্রক্রিয়া বলি অথবা প্রি ট্যানিং প্রক্রিয়া বলি। তাহলে চামড়া শিল্পের ট্যানারি বর্জ্যে ক্ষতিকারক উপাদান হচ্ছে কি? ক্রোমিয়াম। তাহলে ক্ষতিকারক উপাদান কোনটা? ক্রোমিয়াম। দেখেন ক্রোমিয়াম। আচ্ছা তাহলে ক্রোমিয়াম কিভাবে, আমরা যখন চামড়া শিল্প নিয়ে কাজ করি বা কারখানাগারে হচ্ছে চামড়া শিল্পের কাজ করা হয় তখন এখানে হচ্ছে কি একটা আয়ন ব্যবহার করা হয়, ঠিক আছে, চামড়া ক্লিন করার জন্য। সেটা হচ্ছে কি ক্রোমিয়াম সালফেট। এই ক্রোমিয়াম সালফেট থেকে হচ্ছে কি আমাদের ক্রোমেট আয়ন আসছে। কি আয়ন? ক্রোমেট। তাহলে ক্রোমেট কোত্থেকে আসছে? অবশ্যই কি ক্রোমিয়াম থেকে। সুতরাং অ্যান্সার হচ্ছে কি আমাদের কি হবে? ক্রোমিয়াম হবে। ঠিক আছে, আচ্ছা তাহলে এই একটা প্রশ্ন আমরা হচ্ছে আপনাদের সাথে গল্প করব, তার ফাঁকে ফাঁকে আজকের ক্লাসের দুই একটা মোস্ট ইম্পর্টেন্ট টপিক গুলা জানবো, কোথায় থেকে কোন ধরনের প্রশ্ন আসে। ওকে, আচ্ছা রাবিয়া ইসলাম বলেছেন তিনি পাটগ্রাম থেকে দেখছেন। জাকারিয়া হোসেন বলছেন তিনি টাঙ্গাইল থেকে হচ্ছে আমাদের সাথে যুক্ত আছেন। আচ্ছা আর আপনাদের যদি কোনো হচ্ছে প্রশ্ন থাকে নার্সিং ভর্তি পরীক্ষা সম্পর্কে বা কোশ্চেন প্যাটার্ন সম্পর্কে সেক্ষেত্রে হচ্ছে আপনারা কিন্তু প্রশ্ন করতে পারেন। ওকে, প্রতিনিয়ত কিন্তু ইন্ট্রোডাক্টরি কথাবার্তা হবে না। নেক্সট ক্লাস বা পরবর্তী যে ক্লাসগুলো থাকবে সেই ক্লাসগুলোতে কিন্তু আমরা হচ্ছে সরাসরি অধ্যায় ভিত্তিক প্রশ্নে কি চলে যাব। সুতরাং এই যে ইনিশিয়ালি আমরা যে ক্লাসগুলো হচ্ছে আপনাদেরকে প্রোভাইড করতেছি, এখানে আপনাদের যদি কোনো জিজ্ঞাসা থাকে যে কোন কোচিং পড়লে ভালো হবে বা কোন বই পড়লে ভালো হবে, কিভাবে পড়বো ভাইয়া, এইগুলা হচ্ছে টেক্সট বই পড়তে হবে নাকি বাহ্যিক দিক দিয়ে কোন দিক দিয়ে ফোকাস করলে হচ্ছে আমরা একটা ভালো গভর্নমেন্ট নার্সিং কলেজে হচ্ছে আমাদের জায়গাটা হচ্ছে পাকা করে নিতে পারবো, ঠিক আছে, এরকম ধরনের যদি আপনাদের কোনো জিজ্ঞাসা থাকে তাহলে করতে পারেন। আজকের ক্লাসে আশা করি ক্লিয়ার করে দিব। হ্যাঁ, আচ্ছা দেখেন পরবর্তীতে প্রশ্ন আসছে অসমোসিস শব্দের অর্থ কি? খুবই আমাদের কি বলা যায় ইজি একটা প্রশ্ন, তাই না, বেসিক নলেজ থেকে। দেখেন অসমোসিস শব্দ, এখন এইটা আসে কি দেখেন এরকম প্রশ্ন কই থেকে আসে? অসমোসিস, মনে করেন এইটা হচ্ছে কি বইয়ের একটা টপিক, তাই না, অসমোসিস কি বইয়ের একটা টপিক। দেখবেন এই যে এখানে বাংলা লেখাটা থাকে, এই বাংলা লেখাটার পাশে সেখানে কিন্তু এই যে কি তার যে ইংলিশ বা ইংরেজি প্রতিশব্দটা, এই ইংরেজি প্রতিশব্দটা কিন্তু এখান থেকে থাকে। ওকে, আচ্ছা আমাদের সাথে আছেন জুমা সানজিদা, আমি ঢাকা থেকে। মায়াবী কন্যা ভাই আমাদের কি ফুল সিলেবাস থেকে কোশ্চেন হয়? জি আমাদের আপনাদের হচ্ছে ফুল সিলেবাস থেকে প্রশ্ন হয়। কাঞ্চন দেবনা তিনি দেখছেন সিলেট থেকে। রোমিও সুপ্ত ভাই আমি ভর্তি এক্সাম দিব না। আচ্ছা ওকে, জিসা বলেছেন আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। ইনায়া তালুকদার ইংরেজি কোন বইটা বেশি ভালো হবে স্যার? এখন দেখেন আমাদের তো ইংরেজি, তাই না, ইংরেজি হচ্ছে কি বলা যায় এর ধরাবাঁধা কোনো কি সিলেবাস নাই।
তো এটার জন্য হচ্ছে আপনারা যে কোনো হচ্ছে একটা কি বেসিক গ্রামার বই, সেক্ষেত্রে হচ্ছে কম্পিটিটিভ এক্সাম ফর গ্রামার বা এরকম কিছু একটা বই আছে, তো এই বইগুলো হচ্ছে আপনারা ফলো করতে পারেন। ওকে, বা হচ্ছে কিছু ডাইজেস্ট বই পাওয়া যায় যেগুলো হচ্ছে কি বিসিএস এর জন্য কি ইংলিশের প্রিপারেশন মূলক হচ্ছে যে বইগুলো পাওয়া যায়, সেই বইগুলো কিন্তু আপনারা ট্রাই করতে পারেন। সব ইংরেজি বইগুলোতে হচ্ছে কি আপনার রুলগুলো কিন্তু বেসিক, তাই না? গ্রামাটিক্যাল রুলের কিন্তু কি চেঞ্জ হয় না, যে আমি এই বইটা পড়লাম, এই বইটা আলাদা রকম, ওই বইটা পড়লাম, ওই বইটা আলাদা রকম। এখন রুল বেসিসে হচ্ছে কি আপনাদের ইংরেজি বই থেকে হচ্ছে কি প্রশ্ন হয়ে থাকে। সুতরাং এক্ষেত্রে হচ্ছে যে কোনো আপনারা বিসিএস বেসিসে যে কোনো একটা বই হচ্ছে ফলো করলে আপনারা বেনিফিট পাবেন। ওকে, শ্রাবণের মেঘকন্যা তিনি ময়মনসিংহ থেকে দেখেছেন। শারমিন নিপা 2 এর গ। সুবর্ণা আক্তার সিরাজগঞ্জ থেকে দেখছেন। মোবারক হোসেন লিমন তিনি দেখছেন ময়মনসিংহ থেকে। শারমিন নিপা ময়মনসিংহ থেকে আছেন আমাদের সাথে। আচ্ছা, তাহলে শারমিন নিপা ইতিমধ্যে অ্যান্সার দিয়েছে। অসমোসিস শব্দের অর্থ হচ্ছে তিনি বলেছেন অভিশ্রবণ। আচ্ছা, তাহলে বাকি যারা আমাদের সাথে যুক্ত আছেন, আমি আশা করব আপনারা সবাই, ঠিক আছে, ভুল হোক সমস্যা নাই, এখানে আপনাকে কেউ লজ্জা দিবে না যে আপনার ভুল হয়েছে, বা কেউ আপনাকে নিয়ে হাসি ঠাট্টা করবে না, ঠিক আছে? সুতরাং আপনারা হচ্ছে কি যে কোনো অ্যান্সারটা প্রোভাইড করতে পারেন অথবা কমেন্ট বক্সে কি টাইপ করতে পারেন। ভুলের মাধ্যমে কি হয়, শিক্ষা হয়, তাই না? এবং এই আমরা ভুল করে যে জিনিসটা শিখি সেই জিনিসটা কিন্তু আমাদের অনেক বেশি মনে থাকে। সুতরাং হচ্ছে আশা করব সবাই হচ্ছে কি আমাদের প্রশ্নগুলোর অ্যান্সারটা কমেন্ট বক্সে টাইপ করবেন। হ্যাঁ, পূজা দাস তিনি আছেন ময়মনসিংহ থেকে। আচ্ছা, ওকে, তাহলে দেখেন আমরা যেটা বললাম যে অসমোসিস আমরা বইতে যখন পড়ি, যেমন মনে করেন সালোক সংশ্লেষণ আমরা পড়লাম, হ্যাঁ, বায়োলজিতে, তাহলে সালোক সংশ্লেষণের পাশে একটা ব্র্যাকেটে ইংরেজি প্রতিশব্দ লেখা থাকে যার নাম হচ্ছে কি ফটোসিনথেসিস, তাই না? ফটোসিনথেসিস। তাহলে এরকম এগুলা কিন্তু বেসিক জিনিস, হ্যাঁ, এগুলো জানতেই হবে। মনে করলেন ব্যাপন, এখন হয় না যে ব্যাপনের ইংরেজি নাম হচ্ছে কি ডিফিউশন, তারপর হচ্ছে কি ইফিউশন আছে, ইফিউশন নিঃসরণ, অভিশ্রবণ, অসমোসিস। তার মানে আমাদের কি এখানে অনেকেই অ্যান্সার দিয়েছেন। বন্দনা পল তিনি বলেছেন 2 এর গ। মোবারক হোসেন লিমন বলেছেন গ। তাবাসসুম তানুল তিনি দেখছেন কিশোরগঞ্জ থেকে। আচ্ছা, তাহলে দেখেন এই অসমোসিস শব্দের অর্থ হচ্ছে কি অভিশ্রবণ। সুতরাং যারা গ দিয়েছেন, যারা গ অ্যান্সার করেছেন তাদেরকে অভিনন্দন জানাই, আপনাদের অ্যান্সারটা সঠিক হয়েছে। আচ্ছা, কর্নিয়া টাঙ্গাইল শাখা। আচ্ছা, আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। ইনায়া তালুকদার বলেছেন গ। ভাইয়া, একজন যে ক্লাসটা করাবেন সেটা কি ডিপ্লোমা নাকি বিএসসি? আমরা আজকে রসায়ন অংশ ডিপ্লোমা এবং বিএসসি দুইটারই অংশ হচ্ছে আলোচনা করব। প্রথমে হচ্ছে বিএসসি, এর পরবর্তীতে আমরা ডিপ্লোমা থেকে যে রসায়ন থেকে যে প্রশ্নগুলো আসছে সেই প্রশ্নগুলো নিয়ে কি আমরা আলোচনা করব, ঠিক আছে? সুতরাং যারা ডিপ্লোমার তে ভর্তি হতে চান অথবা বিএসসি তে ভর্তি হতে চান, আপনাদের সবাই প্রত্যেকের জন্যই কিন্তু আজকের ক্লাসটা। ওকে, আচ্ছা, আমরা পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি। দেখেন, খাবার লবণের রাসায়নিক সংকেত কি? এইটা আশা করি সবাই পারবেন। প্রত্যেকের থেকে হচ্ছে কি আমরা অ্যান্সারটা আশা করতেছি। খাবার লবণের রাসায়নিক সংকেত, খুব চটজলদি করে হচ্ছে আপনারা অ্যান্সারটা কমেন্ট বক্সে টাইপ করে ফেলুন। হ্যাঁ, খাবার লবণের রাসায়নিক সংকেত কোনটি? অনেকেই অ্যান্সার দিয়েছেন। জিসা বলেছেন 3 এর ডি। বন্দনা পল বলেছেন 3 এর ডি। আখি রয় ঐশী বলেছেন সি। শ্রাবণ মেঘের কন্যা ডি। মুক্তা রয় বলেছেন ডি। আচ্ছা, জাকারিয়া হোসেন বলেছেন ডি। ওকে, আরো অ্যান্সার এক্সপেক্ট করতেছি, হ্যাঁ, আপনাদের থেকে। শারমিন নিপা বলেছেন 3 এর ঘ। আচ্ছা, আচ্ছা, আপনারা অ্যান্সার দিতে থাকুন। আমরা এই কয়টা অ্যান্সার, কারণ হচ্ছে আমাদের প্রশ্ন অনেক, তো আমাদের অনেক দূর পাড়ি দিতে হবে, সেই ক্ষেত্রে আমরা লিমিটেড অ্যান্সার নিব, ঠিক আছে? প্রথম 1 মিনিট হচ্ছে বা 2 মিনিট হচ্ছে আপনাদের অ্যান্সার প্রোভাইড করার জন্য। তাহলে অনেকেই বলেছেন যেখানে মেজরিটি, তাই না, মেজরিটি যা বলে তাদের আপনাদের কথা কি ফেলতে পারি? অধিকাংশরা যে উত্তর দেয় সেটাই কি সঠিক হয়? তার মানে আপনারা কি বললেন? সোডিয়াম ক্লোরাইড। তাহলে এই ক্ষেত্রে সঠিক উত্তর হচ্ছে কি সোডিয়াম ক্লোরাইড। ওকে, আচ্ছা, আমরা পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি। পরবর্তী প্রশ্ন হচ্ছে আমাদের নিচের কোনটি সবচেয়ে তীব্র অ্যাসিড? দেখেন,
এটাও কিন্তু হচ্ছে আমাদের অধ্যায় ভিত্তিক প্রশ্ন একটা, তাই না? এখন এটা হচ্ছে কোন অধ্যায় থেকে আসছে? এটা রসায়ন প্রথম পত্রের মৌলের পর্যায়বৃত্ত ধর্ম ও রাসায়নিক বন্ধন, অর্থাৎ 3 নাম্বার অধ্যায় থেকে কিন্তু এই প্রশ্নটা আসছে। ঠিক আছে, তাইলে এখন দেখেন 3 নাম্বার। আচ্ছা, ইনায়েত তালুকদার বলেছেন ঘ, কাঞ্চন দেবনাথ বলেছেন খ, মায়াবী কন্যা বলেছেন খ। আচ্ছা, আপনাদের সবারটা ঠিক আছে। ঠিক আছে, কংগ্রাচুলেশন সবাইকে, আপনাদের অভিনন্দন। যেহেতু প্রিভিয়াসটা হচ্ছে আপনারা ঠিক করেছেন, আশা করি এটাও পারবেন। এটা যদিও একটু ডিফিকাল্ট, যদি হচ্ছে আমাদের কি বলে বেসিক নলেজটা না থাকে, তাই না? আমরা কিন্তু এটা পারবো না। তাহলে দেখেন, চেষ্টা তো করতে আপত্তি নেই, আশা করি সবাই চেষ্টা করবে। নিচের কোনটি সবচেয়ে তীব্র এসিড? তাহলে দেখেন, এসিডের তীব্রতা নির্ভর করে কি 3টা বিষয়ের উপর। এসিডের তীব্রতা নির্ভর করে কি 3টা বিষয়ের উপর। একটা হচ্ছে আমরা বলতে পারি যে এদের কেন্দ্রীয় পরমাণু জারণ সংখ্যার উপর, তাই না? কেন্দ্রীয় পরমাণুর জারণ সংখ্যার উপর। জারণ সংখ্যার উপর। পরবর্তীতে হচ্ছে কি আমার অক্সো অ্যাসিডের, তাই না? অক্সো অ্যাসিডের কি আকার আকৃতির উপরের ভিত্তিতে, অথবা কি অ্যানায়ন অথবা কি ক্যাটায়ন, এগুলা হচ্ছে কি আমাদের অ্যাসিড শক্তিশালী হবে অথবা দুর্বল হবে কিনা সেই বিষয়টা হচ্ছে কি এগুলা হচ্ছে আমাদের উল্লেখ করে দেয়। ঠিক আছে, বা ইন্ডিকেট করে। তাহলে এখন আমরা দেখব প্রথম পয়েন্টটা হচ্ছে, দেখেন কেন্দ্রীয় পরমাণুর জারণ সংখ্যার উপর অ্যাসিডের তীব্রতা নির্ভরশীল। তার মানে এখানে হচ্ছে আমাদের কি করতে হবে, প্রত্যেকটার জারণ সংখ্যা হচ্ছে কি করব আমরা বের করব। কি করতে হবে, জারণ সংখ্যা বের করতে হবে। আচ্ছা, তাহলে চলুন বের করে ফেলি। কেন্দ্রীয় কি আছে? কেন্দ্রে আছে সালফার, কেন্দ্রে আছে কি নাইট্রোজেন, কেন্দ্রে আছে সালফার, কেন্দ্রে আছে কি ক্লোরিন। ওদের জারণ সংখ্যা বের করতে হবে। তাহলে ওর হচ্ছে কত, আমরা +1 * x + 4 * -2 ইকুয়াল কত, 0। তাহলে x ইকুয়াল হচ্ছে আপনার এখানে কত, 8 + 7। আচ্ছা, তাহলে ক্লোরিনের জারণ সংখ্যা হচ্ছে কত? ক্লোরিনের হচ্ছে দেখেন +7। ওকে, আমরা প্রত্যেকটা বের করব। নাইট্রিক অ্যাসিডের কত, 3 × 6 1। তাহলে এখানে কত, +5। তাহলে হচ্ছে নাইট্রোজেনের কত, +5। ওকে, পরবর্তীতে সালফিউরিক অ্যাসিডটা সবাই জানেন 8, আর এখানে কত, 2। তাহলে কত থাকে আমাদের, 6। তাহলে +6। তাহলে সালফারের হচ্ছে কত আমার, +6। দেন পরবর্তীতে হচ্ছে কি আমার সালফিউরাস আছে, একটা সালফিউরিক একটা সালফিউরাস। তাহলে সালফিউরাসের হচ্ছে আমার কত, এখানে মেবি 6 5, 6 থেকে 2 4 +4, তাই না? এখানে সালফারের আরেকটা হচ্ছে কত, +4। তাহলে দেখেন এখানে সব থেকে বেশি বা কেন্দ্রের জারণ সংখ্যা কোনটার বেশি, ক্লোরিনের বেশি। সুতরাং যারা হচ্ছে গ দাগে অ্যান্সার করেছেন হাইপোক্লোরাস অ্যাসিড, তাই না? যারা কি বলেছেন, হাইপোক্লোরাস অ্যাসিড HClO4, ওকে, তাদের অ্যান্সারটা কি সঠিক হয়েছে। তাহলে পারক্লোরিক অথবা কি হাইপোক্লোরাসের যে অ্যাসিডটা আছে সেটা হচ্ছে কি আমাদের সঠিক অ্যান্সার, HClO4। ওকে, আশা করি সবাই বুঝতে পারছেন। তাহলে যারা যারা হচ্ছে গ বলেছেন তাদের অ্যান্সারটা সঠিক হয়েছে। অর্ণব শরীফ বলেছেন এটা কি ক্লাস, এটা হচ্ছে রসায়ন ক্লাস, প্রস্তুতিমূলক ক্লাস ডিপ্লোমা এবং বিএসসি উভয়দের জন্য। যারা নার্সিং এ পড়তে ইচ্ছুক বা নার্সিং ভর্তি পরীক্ষা দিবেন সামনে, আপনাদের সবার জন্য আজকের ক্লাসটি। ওকে, আচ্ছা, পরবর্তীতে হচ্ছে আমরা চলে আসি। হ্যাঁ, তাহলে দেখেন আপনাদের অনেক ইনকোয়ারি আছে বা আমরা আপনাদের আরো ক্লাস দিব। আজকে আমি নিচ্ছি, নেক্সট দিন হচ্ছে ফিজিক্সের টিচার নেবে, পরবর্তী হচ্ছে বাংলা, আপনার বায়োলজি বা সায়েন্স, জেনারেল সায়েন্স, প্রত্যেকটা হচ্ছে কি ক্লাসগুলো হচ্ছে আমাদের ধাপে ধাপে হবে। এবং ক্লাসগুলো এই জন্য আপনাদের উন্মুক্ত করা হয়েছে যাতে হচ্ছে আপনারা বুঝতে পারেন যে কোন বিষয়গুলো পড়তে হবে বা কিভাবে পড়তে হবে। সেই ক্ষেত্রে হচ্ছে আমাদের কর্নিয়া নার্সিং এন্ড মেডিকেল, ঠিক আছে, যে আমাদের ভর্তি প্রোগ্রামটা আছে, এই প্রোগ্রামটাই হচ্ছে আপনাদের ভর্তি চলছে এবং আমাদের বিশাল একটা ছাড়ে কিন্তু ভর্তি চলছে, 3500 টাকা ছাড়ে ভর্তি চলছে। আমাদের মেইন ব্রাঞ্চ হচ্ছে দেখেন ফার্ম গেটে, আপনারা হেড অফিসে চলে আসতে পারেন। আমাদের এখানে হচ্ছে নাম্বারটা প্রোভাইড করা আছে, আপনারা চাইলে একটা স্ক্রিনশট নিতে পারেন। ওকে, এটা হচ্ছে আমাদের অফলাইন ব্যাচের জন্য।
আর যারা অনলাইনে পড়তে চান তারাও হচ্ছে কিন্তু আমাদের হেড অফিসে যোগাযোগ করে বিস্তারিত ভাবে আলোচনা করতে পারেন। ওকে, আপনাদের কোচিং এর সাথে কিন্তু হচ্ছে অনেকগুলো হচ্ছে কি আমরা ম্যাটেরিয়াল দেব, সপ্তাহে 7 দিন ক্লাস থাকবে, সেখানে হচ্ছে কি আমরা অফলাইনে 4 দিন ক্লাস নিব এবং বাকি 3 দিন আপনারা হচ্ছে কি অনলাইনে ক্লাস নিতে পারবেন। ওকে, এখন দেখেন এখানে গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট, এটা কিন্তু প্রত্যেকটা কোচিং হচ্ছে আপনাকে প্রোভাইড করবে না। অফলাইনে ভর্তি হলে অনলাইন ফ্রি। আমাদের কর্নিয়ার একটা সিস্টেম হচ্ছে যে অনলাইন ব্যাচ আলাদা এবং অফলাইন ব্যাচ আলাদা, কিন্তু এবছর থেকে হচ্ছে আপনাদের জন্য খুবই একটা গোল্ডেন অপরচুনিটি, সেটা হচ্ছে আপনারা যদি অফলাইনে ভর্তি হন তাহলে অনলাইনে ক্লাসগুলো হচ্ছে কি আপনারা ফ্রি করতে পারবেন। হ্যাঁ, রেকর্ডেড ক্লাস দেখেন, আপনার যদি কর্নিয়ার সাথে যুক্ত হন অনেকগুলো ম্যাটেরিয়ালস পাবেন বা স্টাডি ম্যাটেরিয়ালস পাবেন। দেখেন কি কি গুলো, গাইড থাকবে, প্রশ্ন ব্যাংক থাকবে এবং অ্যাকসেপ্ট করে মোট 7টি বই থাকবে, লেকচার শিট থাকবে প্রত্যেক বিষয়ভিত্তিক এবং ওএমআর শিট তো ভর্তি পরীক্ষা যখন দিবেন তখন, কলম, স্কেল, জিপার ফাইল, চাবি রিং, এছাড়া হচ্ছে কি প্রশ্নপত্র থাকবে ওকে পরীক্ষার জন্য। সুতরাং হচ্ছে আশা করি আমাদের ক্লাসগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে বা আপনাদের যদি মনে হয় যে না এই কোচিং থেকে আমরা ভালো একটা কিছু পেতে পারি, আশা করি আপনারা সবাই হচ্ছে আমাদের এই নম্বরে অথবা হেড অফিসে এসে কর্নিয়া আপনারা ভর্তি হয়ে নেবেন। হ্যাঁ, আচ্ছা পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি। হ্যাঁ, প্লাস্টার অফ প্যারিস এর সংকেত বা ফর্মুলা। হোয়াট ইজ দ্য ফর্মুলা অফ প্লাস্টার অফ প্যারিস? এগুলো হচ্ছে কিন্তু কি রাসায়নিক সংকেত। আমি বলি প্রত্যেক বছর হচ্ছে আমি আমার স্টুডেন্টদের হচ্ছে সতর্ক করি যে দেখেন আপনারা যখন হচ্ছে নার্সিং ভর্তি পরীক্ষা দিবেন একটা না একটা কিন্তু প্রশ্ন থাকবে যে এরকম হচ্ছে কি রাসায়নিক সংকেত, যেমন হচ্ছে কি লবণের রাসায়নিক সংকেত আসতে পারে, যেমন প্লাস্টার অফ প্যারিসের রাসায়নিক সংকেত আসতে পারে। হোয়াট অফ দ্য ফর্মুলা অফ ব্লু ভিট্রিয়ল বা হচ্ছে কি হোয়াইট ভিট্রিয়ল, অথবা হচ্ছে কি আপনাদের জিপসামের সংকেত কি, ডলোমাইটের সংকেত কি, এইরকম ধরনের যে কোনো একটা সংকেত কিন্তু কি আপনাদের আসবে। তাহলে দেখেন, আচ্ছা জাকারিয়া বলেছেন ভাই আমি অফলাইনে ভর্তি হয়েছি ফার্মগেট। আচ্ছা জাকারিয়া ইনশাআল্লাহ আপনার সাথে দেখা হবে। সম্পা পল বলেছেন অফলাইন ক্লাস কবে থেকে শুরু হবে? ভাইয়া আপনি হচ্ছে কাইন্ডলি একটু অফিসে আমাদের মেইন ব্রাঞ্চে যোগাযোগ করলে আমরা খুব অতি সত্বর শুরু করব। হ্যাঁ, এখন দেখেন প্লাস্টার অফ প্যারিসের রাসায়নিক সংকেত, যদিও এখানে হচ্ছে কি আমাদের সঠিক অ্যান্সার নাই, যেহেতু একটা দাগাইতে হবে তাই না, যেহেতু একটা কি হচ্ছে আমাদের কি দাগাইতে হবে, সুতরাং এটা দেখেন ক্যালসিয়াম সালফেট 2 অণু পানি, এটা হচ্ছে কি জিপসামের সংকেত। এটা কি জিপসামের সংকেত, জিপসাম। এটা হচ্ছে কি জিপসামের সংকেত। তাহলে জিপসাম কোথায় ব্যবহার করা হয়? সিমেন্ট তৈরির কাজে ব্যবহার করা হয়, তাই না? এখন জিপসামের কাজটা কি? সিমেন্ট যাতে অতি দ্রুত জমাট বাঁধতে না পারে সেই অতি দ্রুত জমাট বাঁধার প্রক্রিয়া রোধ করে হচ্ছে কি জিপসাম। তাহলে জিপসাম থেকে উৎপন্ন হয় আবার হচ্ছে কি প্লাস্টার অফ প্যারিস। তার মানে এটা কি জিপসাম, এটা হইল না, তাহলে এটা কাটবেন। এটা তো ম্যাগনেসিয়াম সালফেট, তাহলে ম্যাগনেসিয়াম সালফেটের সাথে কি প্লাস্টার অফ প্যারিসের সংকেত আছে, মানে সম্পর্ক আছে? নাই, তাহলে ওটাও কাটা। এখন দেখেন ক্যালসিয়াম সালফেট আর ম্যাগনেসিয়াম সালফেট আছে, ওর সাথে কিন্তু সম্পর্ক নাই। জিপসাম থেকে তৈরি করা হয় কি প্লাস্টার অফ প্যারিস। সুতরাং হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার কত? ক্যালসিয়াম সালফেট, এরপরে হচ্ছে কি পানি। আচ্ছা শম্পা পল বলেছেন আমি উত্তরা ভর্তি হয়েছি। আচ্ছা শম্পা আপনার সাথে আশা করি দেখা হবে। মুক্তা রয় বলেছেন 5-এর ডি। আচ্ছা ঠিক আছে। ইনায়েত তালুকদার গ বলেছেন, গ সঠিক অ্যান্সার নয়, গ হচ্ছে জিপসামের সংকেত। তাহলে যারা হচ্ছে জানতেন না এই প্রশ্নের সঠিক উত্তরটা কি, তাহলে তারা জেনে নেন। তাহলে আমাদের সঠিক অ্যান্সার হচ্ছে কত? ঘ দাগ। আসলে এখানে সঠিক সংকেতটা হবে ক্যালসিয়াম সালফেট, এর সাথে হচ্ছে কত? হাফ অণু পানি। হ্যাঁ, হাফ H2O, এইটা হচ্ছে অরিজিনাল কি প্লাস্টার অফ প্যারিসের সংকেত। যেহেতু হচ্ছে কি এখানে জিপসাম বা এটা ক্লোজ টু দা পয়েন্ট আছে, সেহেতু আমাদের কি ঘ দাগটা হবে। ওকে। আচ্ছা ইনায়া তালুকদার, মোবারক হোসেন লিমন, ঘ। ওকে আচ্ছা কাঞ্চন দেবনাথ বলেছেন ক। আচ্ছা কাঞ্চন দেবনাথ অ্যান্সার হবে হচ্ছে ঘ। আমাদের সাথে বলেছেন বন্দনা পল, ভাইয়া অনলাইনে কিভাবে ভর্তি হবে? আপনি হচ্ছে আমাদের কর্নিয়ার যে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বার হচ্ছে আপনি যদি যোগাযোগ করেন তাহলে এখান থেকে হচ্ছে তারা আপনাকে অনলাইনে ভর্তি নিয়ে নিবে। হ্যাঁ, তাহলে বিস্তারিত আমরা একটু আপনাকে দেখাই দিব। অনলাইনে ভর্তি হওয়ার যে পোস্টারটা আছে সেটা আপনি হচ্ছে স্ক্রিনশট নিয়ে নিতে পারেন এবং যোগাযোগ করতে পারেন। ওকে। আচ্ছা পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি। পলিভিনাইল ক্লোরাইড কোথায় ব্যবহৃত হয়? এটা একটা জটিল প্রশ্ন আছে, জটিল না অ্যাকচুয়ালি সহজ প্রশ্ন। আমি হচ্ছে সবাইকে পড়তে বলি যে অর্গানিক কেমিস্ট্রি, তাই না? আপনাদের ফোবিয়া হচ্ছে একটা, বিএসসি যারা পড়ে
বা হচ্ছে আপনার যারা ইন্টারের ব্যাকগ্রাউন্ড সায়েন্স ছিল, একটা ওদের ফোবিয়া হচ্ছে রাসায়নিক অর্গানিক কেমিস্ট্রি, ভাইয়া পড়তে চাই না, এটা তো স্কিপ করে আসছি, তাই না? এইটা ছাড়াই এ প্লাস পেয়ে গেছে। অনেকেই এসে বলে কিন্তু যে স্যার এইটা আমি কিন্তু এটা পড়ি নাই, হ্যাঁ, না পড়েই কিন্তু কি প্লাস পেয়ে গেছে, অর্থাৎ আমি জৈব রসায়ন একেবারেই পড়লাম না কিন্তু আমি কি প্লাস পেয়ে গেলাম। হ্যাঁ, আমাদের বলা যায় যে প্রশ্নের যে প্যাটার্ন বিগত বছরগুলোতে যে ধরনের গতানুগতিক প্রশ্ন আছে ওই টাইপের প্রশ্নগুলো কমন, মানে যদি আমরা প্রিপেয়ার করি, হ্যাঁ, বা হচ্ছে পড়াশোনা করি ওই সম্পর্কে, তাহলে কিন্তু কেমিস্ট্রিতে বা রসায়নে ক্লাস পাওয়া সহজ। সেক্ষেত্রে জৈব রসায়ন পড়তে হয় না। কিন্তু নার্সিং ভর্তি পরীক্ষায় কিন্তু জৈব রসায়ন থেকে প্রশ্ন আসে, সুতরাং এখানে আসলে এটা পড়তে হবে। অতটা ডিপলি না বা অতটা ফর্মুলা ভিত্তিক প্রশ্ন আসবে না, এখান থেকে জাস্ট বেসিক প্রশ্নগুলা বা হচ্ছে এরকম যে অনুধাবনমূলক যে প্রশ্ন, সরি জ্ঞানমূলক যে প্রশ্ন আছে এই জ্ঞানমূলক প্রশ্নগুলো আসবে। তাহলে পলিভিনাইল ক্লোরাইড যেটাকে হচ্ছে আমরা বলি পিভিসি, তাই না? পিভিসি, তাহলে পিভিসি স্ট্যান্ডস ফর পলিভিনাইল ক্লোরাইড। তাহলে পলিভিনাইল ক্লোরাইডটা কোথায় ব্যবহৃত হয়? দেখেন এইটা হচ্ছে আসছে কোত্থেকে, দেখেন এই পলিভিনাইল ক্লোরাইড হচ্ছে আমাদের জৈব রসায়নের একটা টপিক ছিল পলিমার, তাই না? এই পলিমার টপিক থেকে কিন্তু কি আমাদের এটা আসছে, পলিমার টপিক থেকে কিন্তু কি এই প্রশ্নটা আসছে। সুতরাং হচ্ছে কি আমাদের জৈব রসায়ন কি করতে হবে, পড়তে হবে। জৈব রসায়ন থেকে কিন্তু কি প্রশ্ন আসছে, তাই না? এজন্য আমি বলি যে প্রত্যেককে যে আপনারা একটু করে হচ্ছে কি বই না পড়েন, অধ্যায় ভিত্তিক পড়াশোনা না করেন, কিন্তু অধ্যায়ের শেষে যে এমসিকিউ গুলা থাকে, যে মনে করেন 100 এমসিকিউ বা 200 এমসিকিউ, এই 200 এমসিকিউ গুলো আপনি যদি একদিনে হচ্ছে 5টা করে বা 10টা করে ভাগ করে নেন, ইজিলি কিন্তু কি পড়া হয়ে যায়। আর যদি ওইগুলা পড়েন ওখান থেকে হচ্ছে কি আপনার কমন থাকবে, ঠিক আছে? আচ্ছা, তাহলে দেখেন পলিভিনাইল ক্লোরাইড হচ্ছে কোথায় ব্যবহার করা হয়। অনেকে বলেছেন গ, মোবারক হোসেন বলেছেন প্লাস্টিক ব্যাগ। হ্যাঁ, প্লাস্টিক ব্যাগ, কৃত্রিম রশি, কৃত্রিম কাপড়, পানির পাইপ। আপনাদের অ্যান্সারটা নেওয়া যাচ্ছে না, তাহলে সঠিক অ্যান্সার হবে কি পিভিসি। তাহলে পিভিসি, দেখেন পিভিসি কোথায় ব্যবহার করা হয়, পানির পাইপ। একটা আমরা যখন হচ্ছে ছোট ছিলাম, ছোট না মনে করেন শৈশবকালে, তাই না, যখন ক্লাস 4-5 পড়তাম তখন হচ্ছে বিটিভিতে হচ্ছে একটা অ্যাড দিত। হ্যাঁ, এখন মেবি হচ্ছে কি কুকদুস বয়াতি, যেমন এরকম ঢাক ঢোল পিটায় হচ্ছে কি কবি গান বা হচ্ছে প্রচারণা করতো। হ্যাঁ, তখন একটা মানে ওরকম গান ছিল যে তোরা দেখ দেখ দেখকে চাহিয়া কৃষক খেতে পানি দেয় কি পাইপ দিয়া যেন। হ্যাঁ, তাহলে ওই পাইপ হচ্ছে কি আমাদের পিভিসি পাইপ বা পানির পাইপ, তাই না? এই পিভিসি বা পলিভিনাইল ক্লোরাইড হচ্ছে কি আমাদের পানির পাইপ তৈরি করতে কি ব্যবহার করা হয়, ঠিক আছে? আচ্ছা, তাহলে এটা আমরা যাচ্ছি না, আর পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি। কোন গ্যাস জলবায়ু পরিবর্তনে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে? এটা আশা করি সবাই পারবেন, কারণ যেখানেই হচ্ছে দেখিবেন একটা জিনিস, সেখানেই চোখ বন্ধ করে ওই জিনিসটাই কি অ্যান্সার হয়ে যাবে, তাই না? এটা হচ্ছে কি আমি আমার স্টুডেন্টদের অলওয়েজ বলি যে জলবায়ু সম্পর্কিত অথবা পরিবেশ সম্পর্কিত, ঠিক আছে, অথবা তাপমাত্রা সম্পর্কিত এরকম যদি কোনো ধরনের প্রশ্ন আসে, তাইলে গেস করে নিতে হবে যে ড্যাশ গ্যাসটা আছে ওখানে। হ্যাঁ, আচ্ছা, তাহলে 7 এর অ্যান্সারটা হচ্ছে চট জলদি করে হচ্ছে আপনারা দিয়ে ফেলুন। কোন গ্যাস জলবায়ু পরিবর্তনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে? খুবই সহজ, খুবই সহজ। ইনায়া তালুকদার বলেছেন ডি, শম্পা পল বলেছেন ডি, কাঞ্চন দেবনাথ আচ্ছা তিনি কোশ্চেন মার্ক দিয়েছেন, শম্পা পল বলেছেন ডি হবে। আচ্ছা, ফুল কনফিডেন্স শম্পা পলের যে স্যার ডি হবেই হবে, হয়েই ছাড়বে, ডি হতেই হবে। আমি যেহেতু বলছি ডি হবে, সে 2বার বলছে এই জন্য। শারমিন নিপা বলেছেন আচ্ছা 7 ঘ, ওকে, কার্বন ডাইঅক্সাইড। শ্রাবণের মেঘকন্যা বলেছেন ঘ। জাকারিয়া হোসেন বলেছেন ওকে ওকে, আপনারা স্কলার, হ্যাঁ আপনারা সব স্কলার, ট্যালেন্টেড। তাহলে আপনারা যদি ট্যালেন্টেড হন, আপনারা ট্যালেন্ট মানুষ, হ্যাঁ আপনারা হচ্ছে স্কলার, আপনাদের জন্য আপনাদের প্রশ্নের অ্যান্সারটা তো নিতেই হবে আমাকে। হ্যাঁ, তাইলে যারা যারা কার্বন ডাইঅক্সাইড বলেছেন তাদের অ্যান্সারটা কি সঠিক হয়েছে। ওকে, তাহলে কোন গ্যাস জলবায়ু পরিবর্তনে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে? কার্বন ডাইঅক্সাইড। অথবা এখানে আসতে পারে যে গ্লোবাল ওয়ার্মিং অথবা বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি করতে নিচের কোন গ্যাসটার ভূমিকা সবচেয়ে বেশি? কার্বন ডাইঅক্সাইড। এরকম ধরনের আবার হচ্ছে কি গ্রিন হাউস, গ্রিন হাউস থেকে কিন্তু কি খুব বড় প্রশ্ন আসে। হ্যাঁ, গ্রিন হাউস, গ্রিন হাউস আসলেই মনে করেন
পসিবলি কি হবে অ্যান্সার? কার্বন ডাই অক্সাইড। গ্লোবাল ওয়ার্মিং আসলে কি হবে? গ্লোবাল ওয়ার্মিং, গ্লোবাল ওয়ার্মিং আসলে অ্যান্সার হবে কি? কার্বন ডাই অক্সাইড। বৈশ্বিক উষ্ণতা আসলে কি হবে? কার্বন ডাই অক্সাইড। জলবায়ু পরিবর্তনে সবচেয়ে গুরুত্বপূর্ণ গ্যাস হচ্ছে কি? কার্বন ডাই অক্সাইড। তার মানে কি? কার্বন ডাই অক্সাইড, মনে করেন কার্বন ডাই অক্সাইড, অক্সিজেন আর হচ্ছে নাইট্রোজেন, এই তিনটা গ্যাসের ভূমিকা কি অনেক, আর হাইড্রোজেন। যদি হচ্ছে প্রশ্ন কমন পাইতে চান এই চারটা গ্যাসকে কি করতে হবে? আপনাদের সম্মান করতে হবে বা ভ্যালু দিতে হবে, কারণ এদের থেকেই হচ্ছে কি বেশিরভাগ প্রশ্ন হয়। হ্যাঁ, এদের থেকেই হচ্ছে কি হয়? প্রশ্ন হয়। আচ্ছা, পরবর্তী প্রশ্নে আমরা চলে যাচ্ছি। নিচের কোন বন্ধনের শক্তি সবচেয়ে বেশি? আচ্ছা, এটা একটু অর্ডার আছে। আচ্ছা, কাঞ্চন দেবনাথ বলেছেন 7 খ, আপনার অ্যান্সারটা সঠিক হয়েছে। পরবর্তী প্রশ্নে আমরা চলে যাচ্ছি। নিচের কোন বন্ধনের শক্তি সবচেয়ে বেশি? দেখেন এখানে হচ্ছে আমাদের এটাও আমাদের কি রাসায়নিক পরিবর্তন, সেটা হচ্ছে রসায়ন প্রথম পত্র অধ্যায়ে আপনার হচ্ছে 4র্থ অধ্যায় রাসায়নিক পরিবর্তন থেকে কি আসছে, প্রথম পত্রের 4র্থ অধ্যায় থেকে এই প্রশ্নটা আসছে যে কার্বন অক্সিজেনের বন্ধন শক্তি কত, অক্সিজেন অক্সিজেনের বন্ধন কত, কার্বন কার্বনের একক বন্ধন কত, কার্বন কার্বনের দ্বিবন্ধন কত। আমরা অলরেডি জানি একক বন্ধনের চেয়ে কি দ্বিবন্ধন কি ভাঙতে বেশি শক্তির দরকার হয়, তাই না? একক বন্ধন কি কম শক্তিশালী, একক বন্ধনের তুলনায় হচ্ছে কি দ্বিবন্ধন বেশি শক্তিশালী। সুতরাং চোখ বন্ধ করে রাখি ঘদাক। ওকে, চোখ বন্ধ করে কি ঘদাক। দেখেন একক বন্ধন, দ্বিবন্ধন, আবার ত্রিবন্ধন, ভিত্তি। আমার একটা আছে, আমার লাঠি আছে একটা, ভাঙতে কি কম শক্তি লাগবে। লাঠি আছে 2টা, ভাঙতে বেশি শক্তি লাগবে। লাঠি হচ্ছে 3টা, আরো বেশি শক্তি লাগবে। ঠিক আছে, এভাবে মনে রাখবেন। তার মানে এখানে যেহেতু হচ্ছে কি আমাদের ডাবল বন্ড আছে, সুতরাং এইটা ভাঙতে হচ্ছে কি আমাদের অনেক বেশি শক্তির প্রয়োজন হয়, এবং এই শক্তিটা মেবি হচ্ছে 600 কিলোজুল পার মোলের চেয়েও বেশি। হ্যাঁ, 640 বা 645 এরকম হবে, 645 কিলোজুল পার মোল। তাহলে কার্বন কার্বন দ্বিবন্ধনের আমার হচ্ছে কি শক্তি হচ্ছে কত? 645 কিলোজুল পার মোল, 645। তাহলে বাকিগুলার তুলনায় বা বাকিগুলার কম্পারিজনে এটা হচ্ছে কি সবচেয়ে বেশি। সুতরাং আমাদের সঠিক অ্যান্সার হবে কোনটা? ঘ। আচ্ছা, ইতিমধ্যে এটা তো ফার্স্ট পেপার 3rd চ্যাপ্টারের কোশ্চেন। না না না, এটা হচ্ছে রাসায়নিক বন্ধন। এখানে হচ্ছে আপনার 4র্থ অধ্যায়ের। হ্যাঁ, রাসায়নিক পরিবর্তন আপনারা খুব ভালো করে পড়বেন, এখানে দেখবেন আছে। আচ্ছা, 3rd চ্যাপ্টার থেকেও, হ্যাঁ 3rd চ্যাপ্টার থেকেও মেবি আসতে পারে, আমার খেয়াল নাই। হয়তোবা 3rd চ্যাপ্টারের শেষের দিকে অথবা ফার্স্ট চ্যাপ্টার আপনার হচ্ছে 3য় অধ্যায়ের শেষ অথবা হচ্ছে আমার 4র্থ অধ্যায়ের শুরুর দিকে মেবি এই টপিকটা আছে। আচ্ছা, এটা আশা করি সবাই পারবেন। একটু আগে বললাম যে আমরা যদি রসায়ন পড়তে চাই আমাদের কি করতে হবে? আমাদের অক্সিজেন, আমাদের কার্বন ডাই অক্সাইড, আমাদের নাইট্রোজেন এবং আমাদের হাইড্রোজেনকে কি সমীহ করে চলতে হবে, তাদেরকে রেসপেক্ট দিয়ে কথা বলতে হবে। কারণ কথা তো বলা যাবে না, হ্যাঁ, অপশনে রেসপেক্ট দিতে হবে, কারণ এইগুলা দ্বারা হচ্ছে কি আমাদের বেশি প্রশ্নগুলা এসে থাকে। তাহলে এখানে দেখেন আমাদের প্রশ্নটা হচ্ছে সবচেয়ে হালকা গ্যাস কোনটা? আর্গন, হাইড্রোজেন, হিলিয়াম এবং হচ্ছে কি নাইট্রোজেন। এটা তো সবাই পারবেন। হ্যাঁ, মোহাম্মদ গিয়াসউদ্দিন বলেছেন স্যার অ্যালকেন হবে না। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জি জি, এনায়া তালুকদার এখানে অ্যালকেন। আচ্ছা, আপনি অ্যালকেন বলছেন, ঠিক আছে, বাট এটা ডাবল বন্ড হিসাবে, হ্যাঁ, ওরকম বলে নাই যে অ্যালকাইন, অ্যালকেন বা অ্যালকিনের শক্তি। ইনায়া তালুকদার বলেছেন খ, মরিয়াম বলেছেন বি। আচ্ছা, সবাই পারতেছেন, হ্যাঁ, সবাই দেখি স্কলার। বন্দনা পল আছে খ, সবাই বলতেছেন খ, তাহলে আপনারা সবাই সঠিক। তাহলে অ্যান্সার হবে কি হাইড্রোজেন। তাহলে সবচেয়ে হালকা গ্যাস কোনটা? হাইড্রোজেন। আচ্ছা, পরবর্তী প্রশ্নে আমরা চলে যাচ্ছি। অসম্পৃক্ত বাষ্প কোন সূত্র মেনে চলে? যদিও হচ্ছে এটা হচ্ছে আমাদের মেবি রসায়নের প্রশ্ন না, এটা হচ্ছে ফিজিক্সের প্রশ্ন, ফিজিক্স 10ম অধ্যায়ের প্রশ্ন। যাই হোক, তবু এইটা দেখেন একটু পারবেন মেবি আপনারা। আমাদের রসায়নেও তো আছে, পরিবেশ রসায়নে, তাই না, বয়েলের সূত্র। তাহলে অসম্পৃক্ত বাষ্প কোন সূত্র মেনে চলে? তাহলে দেখেন এখানে শুধু আপনারা একটা জিনিস দেখেন, অপশনগুলো খেয়াল করলেই কিন্তু আপনারা এটা পেয়ে যাবেন। হ্যাঁ, বয়েলের সূত্র, আর্কিমিডিসের সূত্র, প্যাসকেলের সূত্র, নিউটনের সূত্র।
অপশনগুলো খেয়াল করলে আপনারা পেয়ে যাবেন। তাপমাত্রা মনে করবেন, তাপমাত্রা বা জলীয় বাষ্পের সাথে রিলেটেড হচ্ছে কি তিনটা নাম, বয়েল, চার্লস। কাঞ্চন দেবনাথ বলেছেন 9 এর খ, ঠিক বললাম স্যার? হ্যাঁ জি ঠিক বলেছেন। পূজা দাস খ, ঠিক আছে। আচ্ছা 10 এর ক, ইতিমধ্যে অনেকে অ্যান্সার দিয়েছেন। মোহাম্মদ জাকারিয়া হোসেন বলেছেন 10 এর ক, শম্পা পল বলেছেন আচ্ছা ক, ঠিক আছে। তাহলে দেখেন আমরা বললাম যে আমাদের কি জলীয় বাষ্প বা হচ্ছে তাপমাত্রা বা গ্যাস এর সাথে হচ্ছে কি তিনজন বিজ্ঞানী সম্পর্ক যুক্ত আছে। তারা হচ্ছে কি বিজ্ঞানী হচ্ছে কি বয়েল, বিজ্ঞানী চার্লস, পরবর্তীতে হচ্ছে কি আমাদের গে লুসাক আছে, পরবর্তীতে আরো বিজ্ঞানী আছে, তাই না? আচ্ছা এই তাইলে এখানের মধ্যে কোনটা নাই দেখেন, নিউটন তো হবে না, আর্কিমিডিসও হবে না, প্যাসকেলও হবে না, তাইলে একমাত্র কে বাকি থাকে কি বয়েল, তাইলে বয়েলের সূত্র হবে। হ্যাঁ আচ্ছা তাইলে যারা ক বলেছেন তাদের অ্যান্সারটা হচ্ছে কি সঠিক হইছে। নবায়নযোগ্য শক্তির উৎস কি? এটা সবাই পারবেন, খুব ইজি একটা প্রশ্ন। নবায়নযোগ্য, নবায়ন অযোগ্য বা অনবায়ন অযোগ্য, অনবায়নযোগ্য, ঠিক আছে? নবায়নযোগ্য, অনবায়নযোগ্য। নবায়নযোগ্য যেগুলা হচ্ছে কি নবায়নযোগ্য কি যেগুলো হচ্ছে কি আমরা পাই অগণিত সোর্স, তাই না? যেগুলো নিতে নিতে কি অফুরন্ত থাকবে, ঠিক আছে? সীমাটা কি অফুরন্ত, যেগুলো থেকে কি কন্টিনিউয়াসলি হচ্ছে কি আমরা শক্তি বা এনার্জি হচ্ছে পাবো বা প্রডিউস হচ্ছে কি মানে শক্তি পাবো, সেগুলো হচ্ছে কি আমার হচ্ছে কি নবায়নযোগ্য শক্তি। আর অনবায়নযোগ্য শক্তি হচ্ছে কি যেগুলোর থেকে কি শক্তি কালেক্ট করতে করতে বা সংগ্রহ করতে করতে এক সময় কি নিঃশেষ হয়ে যাবে, শক্তি অবশিষ্ট থাকবে না, সেগুলো হচ্ছে কি আমার অনবায়নযোগ্য কি শক্তি। তাহলে নবায়নযোগ্য শক্তির উৎস হচ্ছে দেখেন এটা পারবেন কয়লা খনি। একটা খনি মনে করেন একটা খনি শেষ হয়ে যাবে, ঠিক আছে? খনির সম্পদ কয়লা, একটা খনি থেকে কয়লা উত্তোলন করার পর কিন্তু ওই খনিটা কি আস্তে আস্তে ক্লোজ হয়ে যাবে, ঠিক আছে? পরবর্তীতে কি নতুন আর একটা খনির সন্ধান, এরকম করতে করতে কিন্তু কি নতুন করে কি খনি আবিষ্কার করা হয় এবং দেখা যায় একটা খনি, যেমন বাংলাদেশে বিভিন্ন দেখেন 2-1টা গ্যাস ক্ষেত্র কিন্তু কি বন্ধ হয়ে গেছে। কেন বন্ধ হয়েছে? গ্যাস উত্তোলনের পরে ওইখানে কি আর কোনো গ্যাস অবশিষ্ট নাই, তার মানে কি খনি হবে না, মানে খনির মধ্যে কি থাকে কয়লা আছে, তেল আছে, নিউক্লিয়ার শক্তি তো হবে না। তাহলে কোনটা হবে? জলবিদ্যুৎ। তাহলে 11 কোনটা হবে? 11 কোনটা হবে? জলবিদ্যুৎ, পানি, তাই না? জলবিদ্যুৎ। সুতরাং হচ্ছে যারা ক বলেছেন 11 ক বলেছেন হয়নি, বন্দনা পল বলেছেন 11 গ জলবিদ্যুৎ। আচ্ছা ঠিক আছে 11 ক হয়নি। কয়লা নবায়নযোগ্য দেখেন কয়লা শেষ হয়ে যাবে, তেল শেষ হয়ে যাবে, খনি থেকে পাই কয়লা, খনি থেকে পাই শেষ হয়ে যাবে। নিউক্লিয়ার শক্তি এটা পাবো না, এই নিউক্লিয়ার শক্তি কই থেকে পাই? ইউরেনিয়াম থেকে পাই বা পরমাণু থেকে পাই। পরমাণু গুলাও কি একসময় নিঃশেষ হয়ে যাবে, কিন্তু কে শেষ হবে না? জলবিদ্যুৎ শেষ হবে না। কে শেষ হবে না? সৌর শক্তি শেষ হবে না। তাহলে জলবিদ্যুৎ, সৌর শক্তি বা ভূতাপীয় শক্তি এগুলো হচ্ছে কি আমার নবায়নযোগ্য কি শক্তির উদাহরণ, নবায়নযোগ্য শক্তির উদাহরণ। এই প্রশ্নটা কিন্তু রিপিট আসছে গত প্রিভিয়াস ইয়ারের আগের ইয়ারেও কিন্তু এই নবায়নযোগ্য আসছিল, এটা মেবি ডিপ্লোমাদের আসছে। হ্যাঁ পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি। আচ্ছা এখন দেখেন কে আমাকে যেন বন্দনা পল মেবি হচ্ছে আমাকে জিজ্ঞাসা করছিল যে স্যার অনলাইন ব্যাচে কিভাবে ভর্তি হব। আচ্ছা এটা হচ্ছে আমাদের অনলাইন ব্যাচের তথ্য। আপনি যদি ভর্তি হতে চান দেখেন অনলাইন ব্যাচের জন্য কিন্তু আমাদের 50% ছাড় চলছে। এক্ষেত্রে হচ্ছে আপনারা বিএসসি নার্সিং এর ভর্তি পড়বে আপনার 6000 টাকা এবং ডিপ্লোমা ইন নার্সিং হচ্ছে 5750 টাকা। আপনারা হচ্ছে ভর্তি হতে হেড অফিস ফার্মগেট ঢাকা আসতে পারেন, অথবা আপনারা যদি আমাদের এখানে নম্বর দেওয়া আছে এই নম্বরে হচ্ছে আপনারা সরাসরি ফোন করে অনলাইনে ভর্তি হতে পারেন। হ্যাঁ আপনাদের সাথে কিন্তু সেম ম্যাটেরিয়াল গুলা দেওয়া থাকবে। আমাদের হচ্ছে 7 দিন ক্লাস, 120টি লাইভ ক্লাস থাকবে এবং রেকর্ডেড ক্লাস থাকবে। বিগত বছরের 120টি রেকর্ড ক্লাস থাকবে, ঠিক আছে? পরীক্ষা থাকবে 160 সেট, যেটা কিন্তু আপনার প্রিপারেশনকে কি অনেক ঝালাই করবে। সেই ক্ষেত্রে হচ্ছে আপনারা কিন্তু স্টাডি ম্যাটেরিয়ালস গুলাও পেয়ে যাচ্ছেন, ঠিক আছে? অনলাইন এবং অফলাইন উভয়দের জন্য কি প্রশ্ন ব্যাংক এবং কর্নিয়ার লেকচার শীট গুলা কিন্তু থাকবে। সুতরাং আপনারা যারা ভর্তি হতে চান খুব দ্রুত আমাদের মেইন ব্রাঞ্চে যোগাযোগ করে ফেলুন, আর কিছুদিনের মধ্যেই কিন্তু আমাদের মূল ধারার যে ক্লাসগুলো সেগুলো শুরু হয়ে যাবে। আচ্ছা পরবর্তী, এটা মনে হয় শেষ প্রশ্ন এবং এটা খুব সহজ প্রশ্ন। কি বলছে? পরমাণুর নিউক্লিয়াসে কোন জোড়া থাকে? হ্যাঁ নিউক্লিয়াসে কোন জোড়া থাকে? খুব সহজ, নিউক্লিয়াসে। আচ্ছা এই একটা কি মনে করেন পরমাণু আঁকলাম, এটা হচ্ছে কি আমার কেন্দ্র আর এটা হচ্ছে কি কক্ষপথ, তাই না? বা শক্তি স্তর। এখন বলেন
এটা আশা করি সবাই পারবেন। 12 পরমাণুর নিউক্লিয়াসে কোন জোড়া থাকে? ইলেকট্রন প্রোটন, নিউট্রন প্রোটন, নিউট্রন পজিট্রন, ইলেকট্রন ও পজিট্রন। খুব দ্রুত অ্যান্সার করে ফেলুন। আচ্ছা, মরিয়াম ইসলাম ইতিমধ্যে অ্যান্সার দিয়েছেন। তিনি বলেছেন 12 বি, নিউট্রন এবং প্রোটন। শ্রাবণের মেহকন্যা বলেছেন 12 ক, মায়াবী কন্যা বলেছেন 12 ক। আচ্ছা, তাহলে আমরা বিষয়টা একটু ক্লিয়ার করে নিই। পূজা দাস বলেছেন 12 ক। আচ্ছা, অনেকেই হচ্ছে কিন্তু কি কনফিউজড হয়ে গেছে। নিউক্লিয়াসে দেখেন পরমাণুতে কি থাকে? পরমাণুর স্থায়ী কণিকা মূলত কয়টা? 3টা। কয়টা? 3টা। কি কি? ইলেকট্রন, প্রোটন এবং কি নিউট্রন। ঠিক আছে, কি কি? ইলেকট্রন, প্রোটন, নিউট্রন। এখানে কিন্তু 3টা অপশনই দেওয়া আছে, তাই না? যে ইলেকট্রনের সাথে প্রোটন, নিউট্রনের সাথে প্রোটন। তাইলে আপনারা কোনটা জানেন না? পজিট্রন জানেন না। তাইলে এইটা আগে এলিমিনেট করে দিবেন, বাদ দিবেন, এইটা বাদ দিবেন। এখন হবে কোনটা? হয় ক অথবা খ। এরকম ভাবে হচ্ছে কি আপনারা যদি হচ্ছে কি যে এরকম ভাবে হচ্ছে কি প্রশ্নগুলো হচ্ছে অপশনগুলো বাতিল করতে থাকেন, তখন হচ্ছে দেখা যাবে এই দুইটা অ্যান্সারের মধ্যে এরকম টেকনিক ফলো করে যদি আপনারা অ্যান্সার দাগান, এক্ষেত্রে আপনাদের সম্ভাবনাগুলো কি বলা যায় যে নির্ভুল হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকবে। হ্যাঁ, তাহলে ইলেকট্রন প্রোটন, নিউট্রন প্রোটন অনেকেই বলেছেন 12 খ। রিশতি আহমেদ রিম বলেছেন আচ্ছা বি, জাকারিয়া বলেছেন বি, গিয়াসউদ্দিন বলেছেন বি। আচ্ছা দেখেন, ঠিক আছে। তাহলে যারা যারা বি বলেছেন তাদের অ্যান্সারটা কি সঠিক হয়েছে? নিউট্রন ও প্রোটন। ওকে, তাহলে পরমাণুর নিউক্লিয়াসে কোনটা থাকবে? নিউট্রন এবং প্রোটন থাকবে। কেন্দ্রে থাকে কি? নিউক্লিয়াস। তাহলে নিউক্লিয়াসে কার ভর থাকে? নিউট্রন এবং প্রোটন থাকবে। কেন্দ্রে কে থাকবে? নিউট্রন এবং প্রোটন। এই নিউট্রন এবং প্রোটনের ভরকে আমরা কি বলে থাকি? নিউক্লিয়ন ভর অথবা নিউক্লিয়ন সংখ্যা। দুইটাকে যোগ করলে, যে প্রোটন এবং নিউট্রনকে যোগ করলে আমরা কি পাই? নিউক্লিয়ন সংখ্যা। এই নিউক্লিয়ন সংখ্যাটাই অন্য নামে হচ্ছে আমরা কি চিনি? ভর সংখ্যা হিসেবে চিনি। হ্যাঁ, আর ইলেকট্রন কোথায় থাকে? ইলেকট্রন থাকবে এই শক্তি স্তরে, ইলেকট্রন থাকবে এইখানে, ইলেকট্রন থাকবে এইখানে, ইলেকট্রন থাকবে এখানে, কিন্তু ইলেকট্রন কেন্দ্রে থাকবে না। সুতরাং আপনারা হচ্ছে যারা ক দাগ দিয়েছেন, ক দাগ কিন্তু ভুল উত্তর। তাহলে সঠিক উত্তর কি আমাদের? নিউট্রন ও প্রোটন। আচ্ছা, অনেকে হচ্ছে আমার পরিচয় জানতে চেয়েছেন। ইনায়া তালুকদার বলেছেন স্যার আপনার নাম কি? অবশ্য শুরুতেই আমার এটা করা উচিত ছিল, যেহেতু আমাদের আজকে লেকচারটা একটু বড়, এই জন্য আর হচ্ছে আমি ইন্ট্রোডাক্টরি কথাবার্তা আগাইনি। আমার নাম হচ্ছে রক্তিম বিশ্বাস। আমি ঢাকা নার্সিং কলেজে পড়াশোনা করেছি এবং আমার বলা যায় ওভার, হ্যাঁ মানে কোর্স শেষ। 4র্থ বর্ষের ফাইনাল পরীক্ষা দিয়ে এখন হচ্ছে ইন্টার্নশিপের জন্য অপেক্ষা করছি আর কি, ইন্টার্নশিপ শুরু হওয়ার জন্য। আচ্ছা, পরবর্তী প্রশ্নে আমরা চলে যাচ্ছি। যারা ডিপ্লোমা আছেন দেখেন, বিএসসি আর ডিপ্লোমা, ওরা বলে স্যার এই ক্লাসটা কি ডিপ্লোমার জন্য? আবার বিএসসি রা বলে এইটা কি বিএসসি দের জন্য? ক্লাস তো ক্লাসই, তাই না? টপিক তো একই, রসায়ন, ওইটাও রসায়ন। এটার ভিতরেও বেসিক, ওটার ভিতরেও বেসিক। তাহলে বেসিক থেকে প্রশ্ন আসে। তাহলে আপনারা কিসের জন্য এটা বলেন যে ডিপ্লোমা হইলে পড়বো না বা বিএসসি হইলে পড়বো না? কারণ এখান থেকে তো আপনার যে ডিপ্লোমার প্রশ্ন আপনার পরীক্ষার প্রশ্নপত্রে আসবে না, তার গ্যারান্টি কি? আবার ডিপ্লোমাদের যে বিএসসি দের প্রশ্ন আসবে না, তার গ্যারান্টি কি? দিতে পারেন না। কারণ এই দুইটাই হচ্ছে কি বেসিক বা একটু তুলনামূলকভাবে কি সহজ প্রশ্নগুলো হয়। হ্যাঁ, আপনার ক্লাস আর কখন দেখতে পারবো স্যার? আর কবে ক্লাস নেবেন প্লিজ জানান। আচ্ছা, আমার ক্লাস এখন দেখা যাক, আপনাদের পরবর্তী মূলধারার যে ক্লাসগুলো শুরু হবে তখন হচ্ছে আর কি জানিয়ে দেব। ওকে, আচ্ছা, আমরা এখন আলোচনা করব যে ডিপ্লোমা 2024-25 শিক্ষাবর্ষে যে প্রশ্নগুলো হয়েছে সেই প্রশ্নগুলো আলোচনা করব। হ্যাঁ, মানব দেহে কোন রক্তের কোন বাফার, হ্যাঁ এখানে বাফার হবে, ওকে, বা নিচের কোনটি মানব দেহের কি বাফার বা পিএইচ নিয়ন্ত্রণ করে? খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। দেখেন, এখন বিএসসি রা বলবে স্যার এটা তো আমরা পারি, এটা তো আমাদের বই থেকে আসছে, তাই না? গিয়াসউদ্দিন স্যার, আপনি উত্তরা ব্রাঞ্চে অফলাইনে ক্লাস নেন না? হ্যাঁ, আমি উত্তরা ব্রাঞ্চে ক্লাস নিতাম, গত সেশনে আর কি নেওয়া হয়নি। দেখা যাক এবার ব্যস্ততার মাঝে যদি আপনাদের সাথে দেখা হয়ে যায়, আশা করি দেখা হবে। এখন বাকিটা সময়ের অপেক্ষা। মানব দেহে দেখেন কোন বাফার রক্তের পিএইচ নিয়ন্ত্রণ করে, বা নিচের কোনটি রক্তের পিএইচ নিয়ন্ত্রণ করে? এখন কথা হচ্ছে রক্তে কয়টা বাফার আছে? রক্তে 3 ধরনের বাফার আছে। হ্যাঁ, রক্তে 3 ধরনের বাফার। এটা কিন্তু বায়োলজিতেও আছে এবং হচ্ছে কি
যারা বিএসসি আছে, বিএসসি দের বইও আছে বেবি আপনার রসায়নে। তাহলে মানবদেহে কয়টা বাফার আছে? 3 ধরনের বাফার বিদ্যমান। একটা হচ্ছে এসিটেট বাফার, একটা হচ্ছে বাইকার্বনেট বাফার, আর একটা হচ্ছে কি প্রোটিন বাফার। তাহলে দেখেন এখানে কোনটা আছে? এখানে হচ্ছে কি আমার বাইকার্বনেট বাফার আছে। হ্যাঁ, এই যে এটা হচ্ছে বাইকার্বনেট, এখানে বাইকার্বনেট বাফার, কার্বনিক অ্যাসিড এবং বাইকার্বনেট বাফার। তাহলে এই বাফারটা হচ্ছে কি আমার রক্তের পিএইচ নিয়ন্ত্রণ করবে। হ্যাঁ, তাহলে দেখেন এখান থেকে প্রশ্ন আসতে পারে যে রক্তের বাফার কয়টা, বা কয় ধরনের বাফার রক্তের পিএইচ নিয়ন্ত্রণ করে? 3 ধরনের বাফার। তার মধ্যে হচ্ছে কি, একটা হচ্ছে কি বাফার? বাইকার্বনেট বাফার, আরেকটা কি বাফার? প্রোটিন বাফার, আরেকটা কি বাফার? এসিটেট বাফার। তাহলে এরকম ভাবে প্রশ্ন আসতে পারে নিচের কোন বাফারটি রক্তের পিএইচ নিয়ন্ত্রণ করে না? তাহলে দেখেন একটা টপিক থেকে কতগুলো প্রশ্ন হয়ে যায় কিন্তু। হ্যাঁ, তাহলে এরকম আমরা যখন একটা টপিক পড়বো, শুধু ওই প্রশ্নটাই পড়বো না, ওই প্রশ্নের আশেপাশে যত সম্ভাব্য প্রশ্নগুলা তৈরি হইতে পারে ওই প্রশ্নগুলার অ্যান্সারও কি হচ্ছে আমাদের জানতে হবে। ঠিক আছে? আচ্ছা, ইতিমধ্যে অনেকে খদাগ অ্যান্সার দিয়েছেন, ওকে আপনাদের অ্যান্সারটা নিচ্ছি, পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি। মাটির পিএইচ বৃদ্ধিতে কোনটা ব্যবহার করা হয়? এটাও সবাই পারবেন আশা করি, খুবই সিম্পল। মাটির পিএইচ বৃদ্ধিতে কোনটা ব্যবহার করা হয়? পিএইচ দেখেন, পিএইচ বাড়লে কি হয়, আর পিএইচ কমলে কি হয়? তাহলে দেখেন পিএইচ বাড়লে সেটা কি হয়? ক্ষারীয় হয়। সেটা কি হয় স্যার? ক্ষারীয়। আর পিএইচ কমলে সেটা কি হয়? অম্লীয়, তাই না? এখন আপনারা, এখন হিন্টস তো দিয়েই দিলাম, এখন আপনারা বলেন যে কোনটা হবে স্যার। এখন এইটার মধ্যে আবার দেখেন বিভিন্ন হচ্ছে কি এলিমেন্টস আছে, উপাদান আছে, বিভিন্ন উপাদানের কি পিএইচ স্কেল বিভিন্ন, একটা 7, একটা 8, একটা 9, একটা 10, 11, 12, 13, 14 এরকম করে কি যাইতে থাকবে, তাই না? তাহলে মাটির পিএইচ বাড়াতে কোনটা ব্যবহার করা হয়? তার মানে যেটা কি বেশি শক্তিশালী কি ক্ষার, তার পিএইচ হবে। আচ্ছা, খুব দ্রুত অ্যান্সার করে ফেলুন। মাটির পিএইচ বৃদ্ধিতে কোনটা ব্যবহার করা হয়? আচ্ছা, ইতিমধ্যে অ্যান্সার পেয়েছি। ইনায়েত তালুকদার বলেছেন ক। কাঞ্চন দেবনাথ আপনার ফার্স্ট ক্লাস করে, আচ্ছা ধন্যবাদ। আশা করি নেক্সট ক্লাসে আপনার দেখা পাবো আমরা। শ্রাবণের মেঘকন্যা বলেছেন খ। আচ্ছা, কাঞ্চন দেবনাথ বলেছেন খ, লিপা আক্তার বলেছেন খ। আপনারা কেন খ বলছেন? খ একটু বড় দেখে, তাই সিস্টেমেটিক জানতে হবে। হ্যাঁ, শুধুমাত্র কিছু টেকনিক অবলম্বন করে না, ভিতরের বিষয়ও জানতে হবে, কোনটা বেশি শক্তিশালী, কোনটা কম শক্তিশালী। গিয়াসউদ্দিন বলেছেন 14 এ। আচ্ছা ঠিক আছে। মোবারক হোসেন বলেছেন ক। আচ্ছা, 2 জন পাইছি আমরা ক দাগে। হ্যাঁ, তাহলে আমাদের অ্যান্সার হবে কিন্তু কি ক দাগ, চুন। সচরাচর কিন্তু দেখবেন কি চুন ব্যবহার করা। হ্যাঁ, তাহলে মাটির পিএইচ বাড়াতে কোনটা ব্যবহার করা হয়? চুন ব্যবহার করা হয়, ক্যালসিয়াম। দেখেন ক্ষারত্ব কার বেশি? এখানে কি অ্যামোনিয়া। অ্যামোনিয়া কিন্তু কি খুবই একটা কি দুর্বল ক্ষার। ঠিক আছে, এর সাথে পরবর্তীতে কি আছে? ফসফেট মিলাইছে, তার মানে ও তো হবেই না, ও হবে না, ও হচ্ছে কি নাইট্রেট, পটাশিয়াম নাইট্রেট। ক্যালসিয়াম পটাশিয়াম, আগে কে? ক্যালসিয়াম, তাহলে কি হবে? ক্যালসিয়াম হবে। হ্যাঁ, তাহলে যারা হচ্ছে ক দাগ বলেছেন তাদের অ্যান্সারটা নিব আমরা ক্যালসিয়াম অক্সাইড বা চুন। অদাহ্য পদার্থ কোনটা? এটাও আশা করি সবাই পারবেন। দেখেন এই যে বললাম যে নাইট্রোজেন হাইড্রোজেন, দেখেন এই যে নাইট্রোজেন ভাই থেকে আসছে। অদাহ্য পদার্থ কোনটা? অদাহ্য মানে কি? যেটা জ্বলবে না, তাই না? যেটা কি জ্বলবে না। কোন পদার্থটা জ্বলবে না? ইথার, বেনজিন, নাইট্রোজেন এবং হাইড্রোজেন। খুব দ্রুত অ্যান্সার করে ফেলুন। হ্যাঁ, আশা করি সবাই খুব দ্রুত অ্যান্সার করে ফেলবেন। নিচের কোনটি অদাহ্য পদার্থ? ইথার, বেনজিন, নাইট্রোজেন এবং হাইড্রোজেন। অদাহ্য মানে কি? যে জ্বলে না, বা যে কি বিস্ফোরিত হয় না বা জ্বলে না, এটাই তো মিন করে। হ্যাঁ, দাহ্য মানে কি? যেটা জ্বলবে। অদাহ্য মানে কি? যেটা জ্বলবে না। আচ্ছা, ইনায়েত তালুকদার বলেছেন ক, ইথার। শ্রাবণের মেঘকন্যা বলেছেন
15 ক। পনেরোর সি। আচ্ছা, গিয়াসউদ্দিন বলেছেন 15 সি, বাকিরা বলেছেন 15 ক। আচ্ছা, আমরা কম অ্যান্সার নিই, হ্যাঁ, কারণ হচ্ছে আমাদের আরো প্রশ্নের উত্তর দিতে হবে, সুতরাং আমরা কম কম অ্যান্সার নিচ্ছি। তাহলে গিয়াসউদ্দিনের অ্যান্সারটা সঠিক হয়েছে, তিনি বলেছেন নাইট্রোজেন। ইথার কিন্তু এক্সট্রিমলি ফ্লেমেবল, হ্যাঁ, ও অনেক দাহ্য পদার্থ। ইথার, ইথার দাহ্য পদার্থ। তাহলে নিষ্ক্রিয় পদার্থ কোনটা? নিষ্ক্রিয় কোনটা? নাইট্রোজেন না? বায়ুমণ্ডলে কি থাকে? নাইট্রোজেন। এই যে শ্বাস প্রশ্বাসের সাথে কি, অক্সিজেনের সাথে সাথে কি নেই? নাইট্রোজেনও নিচ্ছি। তাহলে হার্মফুল কোনটা নয়? নাইট্রোজেন না, অদাহ্য না। আর বাকিগুলা কি? সবগুলাই দাহ্য। হাইড্রোজেনও দাহ্য, বেনজিনও দাহ্য, ইথার তো অনেক দাহ্য। পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি, হ্যাঁ। তাহলে আশা করি সবাই অ্যান্সারটা দেখে নিয়েছেন। তাহলে আমাদের অদাহ্য পদার্থ কোনটা? নাইট্রোজেন। সাপের বিষে কি থাকে? দেখেন, সাপের বিষ, সাপের বিষে কি থাকে? দেখেন, লেড মনোক্সাইড, ফ্লোরিক অ্যাসিড, কপার সালফেট, জিঙ্ক সালফেট। সাপের বিষে কি থাকে? লেড মনোক্সাইড, ফ্লোরিক অ্যাসিড, কপার সালফেট, জিঙ্ক সালফাইড। দেখেন, এগুলো হচ্ছে, দেখেন, এইগুলো ডিপ্লোমাদের জন্য। এগুলো হচ্ছে কি আমাদের বেসিক বা 19 এর হয় না, যে সাধারণ বিজ্ঞানের যে অংশগুলা থাকে, সাধারণ বিজ্ঞানের অংশগুলো থেকে যে রসায়নের যে প্রশ্ন থাকে, ওদের এরকম ধরনের কি প্রশ্ন থাকে, যেমন আসতে পারে যে সিঁদুরে কি থাকে, তারপর হচ্ছে কি সাপের বিষের কি থাকে, ভিনেগারে কি থাকে। এগুলা কিন্তু ডিপ্লোমাদের কোশ্চেন। ইতিমধ্যে একজন অ্যান্সার দিয়েছে, শম্পা পল, তিনি বলেছেন ডি। আচ্ছা, শম্পা বলেছেন ডি, গিয়াসউদ্দিন বলেছেন 16 বি, ফ্লোরিক অ্যাসিড। না, ফ্লোরিক অ্যাসিড না, এটা হয়নি। আচ্ছা, আমরা অ্যান্সারটা বলে দিই, হ্যাঁ, যেহেতু অনেক অ্যান্সার গুলো আমাদের পড়ে আছে। তাহলে দেখেন, অ্যান্সারটা হবে কি? জিঙ্ক সালফেট। দেরি না করে জিঙ্ক সালফাইড। ওকে, তাহলে অ্যান্সারটা হবে কি? জিঙ্ক সালফাইড। ওকে, পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি। পরবর্তী প্রশ্নটা ছিল অ্যাসিটিক অ্যাসিডের অন্য নাম কি? এটা সবাই পারবেন। একটু আগে আমরা ডিসকাস করছিলাম যে এই প্রশ্নটা, যে ভিনেগার, ভিনেগারে কি থাকে, বা অ্যাসিটিক অ্যাসিড কোনটা, বা তাই না, ইথানোয়িক অ্যাসিড কোনটা, ভিটামিন সি কোনটা, এরকম প্রশ্নগুলা কিন্তু কি ডিপ্লোমাদের এসে থাকে। তাহলে দেখেন, এগুলা যে বিএসসি ধরে আসবে না এরকম কোনো কথা নাই, বিএসসি ধরে আসতে পারে। তাহলে অ্যাসিটিক অ্যাসিডের অপর নাম কি? এখানে বলছে ভিনেগার, ফরমালিন, কস্টিক সোডা, ভিটামিন সি। আচ্ছা, ইতিমধ্যে অ্যান্সার দিয়েছে শম্পা পল, তিনি বলেছেন আচ্ছা, শ্রাবণ মেঘকন্যা ক বলেছেন, শারমিন ক, মোবারক ক, আলিফা আক্তার ক, ইনায়েত তালুকদার ক। আছে, সবাই হচ্ছে যেহেতু ক বলেছেন, তাহলে আপনাদের অ্যান্সার কি সঠিক? সরি, আপনাদের অ্যান্সারটা সঠিক হয়েছে। তাহলে ভিনেগার, হ্যাঁ। তাহলে ভিনেগার কাকে বলবো? এসিটিক অ্যাসিড অথবা ইথানোয়িক অ্যাসিড। এখন আসতে পারে এসিটিক অ্যাসিড যা, ইথানোয়িক অ্যাসিডও কি একই জিনিস, সেম জিনিস, হ্যাঁ, ইথানোয়িক অথবা এসিটিক। তাহলে এসিটিক অ্যাসিডের সংকেত হচ্ছে কি? CH3। এসিটিক অ্যাসিডের 6 to 10% জলীয় দ্রবণ হচ্ছে কি আমাদের ভিনেগার, তাই না? ভিনেগার। তাহলে এই ভিনেগারে কি থাকবে? হয় এসিটিক অ্যাসিড থাকবে, অথবা হচ্ছে কি ইথানোয়িক অ্যাসিড থাকবে। প্রশ্ন কিন্তু ঘুরে আসতে পারে যে ভিনেগারে কোন অ্যাসিড থাকে, এরকমও আসতে পারে, হ্যাঁ। গিয়াসউদ্দিন বলেছেন 17 বি। 17 বি না তো, ফরমালিন তো আলাদা জিনিস, হয়নি। আচ্ছা, পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি, হ্যাঁ। তাহলে এসিটিক অ্যাসিড বা ইথানোয়িক অ্যাসিডের অপর নাম কি? ভিনেগার। ঠিক আছে, এখন অপর নাম বলতে 6 to 10% জলীয় দ্রবণের নাম হচ্ছে কি? ভিনেগার। তো আপনারা হচ্ছে আমাদের কর্নিয়ায় ভর্তি হতে চাইলে আমাদের পেজের স্ক্রিনে হচ্ছে একটা স্ক্রিনশট নিতে পারেন।
এবং যারা সেকেন্ড টাইম অথবা থার্ড টাইম প্রিপারেশন নিচ্ছেন তারাও কিন্তু হচ্ছে আমাদের কর্নিয়া চাইলে ভর্তি হতে পারেন। হ্যাঁ, পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি। আপনাদের কিন্তু ম্যাটেরিয়ালস গুলা দেখবেন, স্টাডি ম্যাটেরিয়ালস কিন্তু অনেকগুলা, কর্নিয়ার প্রত্যেকটা আলাদা আলাদা কি বই আছে, এই বইগুলা কিন্তু হচ্ছে আপনারা পাইলে অনেক বেনিফিটেড হবেন। হ্যাঁ, পরবর্তী প্রশ্নে চলে যায়, অক্সিজেন কে আবিষ্কার করেন? আমাদের কর্নিয়ার যে বই আছে, হ্যাঁ, সাধারণ বিজ্ঞান বই ডিপ্লোমাদের জন্য, বা যে সাধারণ বিজ্ঞান বই, এটা বিএসসিরাও পড়তে পারেন। এই সাধারণ বিজ্ঞান বইতে কিন্তু কি এরকম বিভিন্ন মৌলের নাম এবং মৌলের আবিষ্কারকের নাম কিন্তু কি দেওয়া আসছে, সেখান থেকে কি প্রশ্ন কমন, অক্সিজেনের আবিষ্কারক কে। তাহলে বই আমাদের কর্নিয়ার যে বইগুলো আছে এখান থেকে কিন্তু কি প্রশ্নগুলো কি কমন পাওয়া যায়। হ্যাঁ, তাহলে এখন বলেছেন অক্সিজেন কে আবিষ্কার করেন? আইজ্যাক নিউটন, জোসেফ প্রিসলি, ক্যান ডেভিস এবং কি নিলস বোর। নিলস বোর তো হবেই না, নিউটন তো হবেই না, তাইলে আননোন দুইটা কোনটা হয়, খ অথবা কি গ। তাহলে এই দুইটার মধ্যে কোনটা হবে বলে ফেলুন। স্যার আমরা তো অফলাইনে ভর্তি হয়েছি, আমাদের তো 3টা বই ছাড়া কিছুই দেয়নি। আচ্ছা, যেহেতু অফলাইনে ভর্তি হয়েছেন, এখন মেবি হচ্ছে আমাদের 3টা বই ছাপানো হয়েছে, এই জন্য 3টা বই হচ্ছে অ্যাভেলেবেল, 3টা বই পাইছেন। আর অন্য বইগুলা যেহেতু স্টকে নাই, স্টকে অ্যাভেলেবেল হওয়ার পর হচ্ছে আপনাদের হাতে পৌঁছে যাবে। হ্যাঁ, তাহলে অক্সিজেন কে আবিষ্কার করেন? ইতিমধ্যে একজনের আনসার পেয়েছি, ইনায়েত তালুকদার বলেছেন 18 খ। আরো অ্যান্সার এক্সপেক্ট করতেছি আপনাদের থেকে। স্নিগ্ধ তারা বলেছেন খ। আচ্ছা ঠিক আছে, তাহলে আমাদের অ্যান্সারটা হচ্ছে কি জোসেফ প্রিসলি। ওকে, জোসেফ প্রিস্টলি, প্রিস্টলি এখানে ড হবে, প্রিস্টলি, জোসেফ প্রিস্টলি। তাহলে অক্সিজেনের আবিষ্কারক হচ্ছে কে? জোসেফ প্রিস্টলি। ওকে, নেক্সট প্রশ্নে আমরা চলে যাচ্ছি। পানিতে কোনটির উপস্থিতি স্থায়ী ক্ষরতার কারণ? এটা হচ্ছে কি আমাদের কর্নিয়ার বই থেকে কি কমন আসছে। ঠিক আছে, ক্ষরতা। ক্ষরতা, এখন দেখেন ক্ষরতা কাকে বলে। ক্ষরতা হচ্ছে পানিতে যদি হচ্ছে কি আমাদের বিভিন্ন আয়ন, এখন আয়নগুলা কি আমাদের হচ্ছে কি ম্যাগনেসিয়াম আয়ন আছে, আমাদের ক্যালসিয়াম আয়ন আছে। ক্যালসিয়াম বা ম্যাগনেসিয়াম আয়নের যদি কি ক্লোরাইড লবণ বা বাইকার্বনেট লবণ, ঠিক আছে, ক্লোরাইড, বাইকার্বনেট অথবা সালফেট লবণ, এইগুলা যদি দ্রবীভূত থাকে তখন সেই পানিকে হচ্ছে আমরা কি বলি? ক্ষর পানি বলি। তাহলে ক্ষর পানির একটা বিশেষত্ব বৈশিষ্ট্য কি বা বিশেষত্ব হচ্ছে যে ক্ষর পানিতে কি হয় না, ফেনা উৎপন্ন হয় না। হ্যাঁ, ক্ষর পানিতে কি হয় না, ফেনা উৎপন্ন হয় না। এই ক্ষর পানি আবার কি দুই প্রকার, একটা হচ্ছে স্থায়ী ক্ষর পানি, একটা হচ্ছে কি অস্থায়ী ক্ষর পানি। তাহলে স্থায়ী ক্ষর পানি কোনগুলা? স্থায়ী ক্ষর পানিতে হচ্ছে কি থাকবে, আমার সালফেট লবণ দ্রবীভূত থাকবে। হ্যাঁ, তাহলে যে ক্ষর পানিতে ক্যালসিয়াম এবং ম্যাগনেসিয়াম আয়নের সালফেট এবং ক্লোরাইড লবণ দ্রবীভূত থাকে তাকে কি বলি আমরা? স্থায়ী ক্ষর পানি। আর অস্থায়ী ক্ষর পানিটা হচ্ছে কি ভাইয়া, যেখানে বাইকার্বনেট লবণ দ্রবীভূত থাকবে। কি, কোন লবণ? বাইকার্বনেট, সেটা হচ্ছে কি অস্থায়ী ক্ষর পানি। কোন আয়নে? ক্যালসিয়াম এবং ম্যাগনেসিয়াম আয়নে। তাহলে এখন দেখেন পটাশিয়াম ক্লোরাইড তো হবে না, কারণ ডেফিনিশনে কি এটা ছিল না। সোডিয়াম তো ছিলই না, সোডিয়াম ক্লোরাইড হচ্ছে কি লবণ, তাহলে ও থাকবে না। বাকি আছে কি আমাদের সোডিয়াম বাইকার্বনেট, সোডিয়ামের কথা তো বলাই হয় নাই, তাহলে সোডিয়াম হবে না। আমরা সংজ্ঞায় কোনটার কথা বলছি? ক্যালসিয়ামের কথা বলছি। হ্যাঁ, তাহলে অ্যান্সার হবে কোনটা? ক্যালসিয়াম ক্লোরাইড। অ্যান্সার হবে কোনটা? ক্যালসিয়াম ক্লোরাইড। ঠিক আছে, যারা 19-এর এ বলেছেন তাদের কিন্তু হয়নি, 19-এর এ বলেছেন তাদের হয়নি। দেখেন আবারও আমি বলতেছি, রিপিট করতেছি আপনাদের জন্য। ক্ষর পানি, ক্ষর পানি হচ্ছে কি যেই পানিতে আমার ক্যালসিয়াম, ভালো করে শুনেন, ক্যালসিয়াম এবং ম্যাগনেসিয়াম আয়নের কি কি লবণ? ক্লোরাইড লবণ, সালফেট লবণ এবং বাইকার্বনেট লবণ দ্রবীভূত থাকবে, সেই পানিকে কি বলি? ক্ষর পানি। কোন আয়ন? ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম। তাহলে এখানে কি শুধু ক্যালসিয়াম আছে না? ক্যালসিয়াম বাদে কি বাকি আছে? নাই, তাহলে ওরা বাদ। ওকে, এখন কোন আয়ন? এখন কথা বলছে ক্লোরাইড লবণ অথবা সালফেট লবণ, অথবা হচ্ছে কি সালফেট লবণ, ক্লোরাইড লবণ, অথবা হচ্ছে কি আমার বাইকার্বনেট লবণ, দেন হচ্ছে কি বাইকার্বনেট। ওকে, তাহলে এই তিনটা কি লবণ, তাহলে কোন কোন আয়নের? CaOMg। ওকে, তাহলে এই দুইটার যদি এই লবণগুলা থাকে তখন এইগুলাকে কি বলা হয়? ক্ষর পানি। এই ক্ষর পানি আবার কি দুই প্রকার, যদি প্রথম দুইটা থাকে সেটা হচ্ছে কি স্থায়ী ক্ষর পানি, আর যদি শেষেরটা থাকে সেটা হচ্ছে কি অস্থায়ী ক্ষর পানি।
এখন এখান থেকে আসতেও পারে যে এখান থেকে আসতেও পারে যে খড় পানি আমরা কোন পদ্ধতিতে দূর করি, যে কি পানি যদি আমরা ফুটাই তখন কিন্তু কি পানির অস্থায়ী ক্ষরতা দূর হয়। আবার যদি আয়ন এক্সচেঞ্জ পদ্ধতি করি বা পারমুটিক পদ্ধতি করি সেখানেও কি পানির ক্ষরতা কি দূর হয়ে যাবে। ওকে, আচ্ছা পরবর্তী প্রশ্নে আমরা চলে যাচ্ছি। ঠিক আছে, কোনটি জীবাণুনাশক? এটা খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। কোনটা জীবাণুনাশক? হ্যাঁ, নাইট্রাইট। দেখেন বেনজয়েট, সালফাইড, নাইট্রাইট, ফরমালিন, এই চারটার মধ্যে কোনটা হবে? কোনটা জীবাণুনাশক? তাহলে কাইন্ডলি অ্যান্সারটা হচ্ছে দিয়ে দিবেন যে জীবাণুনাশক কোনটি। নাইট্রাইট, বেনজয়েট, ফরমালিন, সালফাইড। দেখেন বেনজয়েট, হ্যাঁ বেনজয়েট কি একটা খাদ্য সংরক্ষক, তাইলে কি বেনজয়েট হবে না। নাইট্রাইট হচ্ছে কি একটা খাদ্য সংরক্ষক, তাইলে ও হবে না। তাহলে বাকি থাকে কি সালফাইড আর ফরমালিন। সালফাইড হচ্ছে কি আমার সালফেট কি খাদ্য সংরক্ষকের মধ্যে পড়ে, কিন্তু ফরমালিন, ঠিক আছে, ফরমালিন হচ্ছে কি আমাদের জীবাণুনাশক। ফরমালিন হচ্ছে কি আমাদের জীবাণুনাশক। তাইলে ইনায়াত আলো তো বলছেন নাইট্রাইট না, নাইট্রাইট না, হবে না। তাহলে জীবাণুনাশক হচ্ছে কি ফরমালিন। দেখবেন ফরমালিন দ্বারা কি করা হয়, দেখবেন কিছু আমরা পড়ছি, কিন্তু কিছু অসাধু ব্যবসায়ীরা ফরমালিন কি ফলমূলে মেশায়, কিন্তু ফরমালিন মূলত কি করে, মৃত জীবদেহ সংরক্ষণে কি ব্যবহার করা হয়। দেখেন মৃত জীবদেহ সংরক্ষণ করে, তাহলে মৃত সংরক্ষণ করার কাজে কি ব্যবহার করা হয়, ফরমালিন। সংরক্ষণ মানে কি দীর্ঘদিন সংরক্ষণ, ওইটা কিন্তু কি সে পচাইতে পারে না। আপনারা বিভিন্ন মর্গ বা বিভিন্ন ল্যাবরেটরিতে গিয়া দেখবেন যে বিভিন্ন অর্গান যেমন কিডনি সংরক্ষণ করে রাখছে, লিভার সংরক্ষণ করে রাখছে, ওইটা কি একটা লিকুইডের মধ্যে কি চুবাই রাখানো হয়েছে, যেটা কি এখনো ইনট্যাক্ট আছে, আসলের মতো দেখতে। তাইলে ওইটা কি আসলে মূলত ফরমালিন। ফরমালিনের কাজ কি পচন রোধ করা অথবা কি সেটা জীবাণুনাশক করে, হ্যাঁ জীবাণুকে ধ্বংস করে। তাহলে অ্যান্সার কি হবে, ফরমালিন। পরবর্তীতে আমরা চলে যাচ্ছি ল্যাবরেটরিতে হাইড্রোজেন তৈরিতে সালফিউরিক অ্যাসিডের সাথে কোন মৌলের বিক্রিয়া ঘটানো হয়। দেখেন সালফিউরিক অ্যাসিড তৈরিতে, হ্যাঁ এই প্রশ্নটা একটু জটিল আসছে। ল্যাবরেটরিতে হাইড্রোজেন তৈরিতে সালফিউরিক অ্যাসিডের সাথে কোন মৌলের বিক্রিয়া ঘটানো হয়। এটা হচ্ছে কি কমন একটা পরীক্ষা, স্কুল কলেজে কি পরীক্ষা দেখানো হয়। ঠিক আছে, একটা কি গ্যাস উৎপন্ন করা হয়, ওই গ্যাসটা উৎপন্ন করানোর জন্য হচ্ছে কি সালফিউরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করানো হয় পদার্থটা। হ্যাঁ, তাহলে এটা আশা করি আপনারা, এটা আমি বলে দিচ্ছি অ্যান্সারটা। ঠিক আছে, যে ল্যাবরেটরিতে হাইড্রোজেন দেখেন H2SO4 এর সাথে বিক্রিয়া করানো হয় কি জিঙ্কের। কি প্রক্রিয়া, কি প্রমাণ করার জন্য, দেখেন জিঙ্ক তো থাকবে, হ্যাঁ তাহলে কি হচ্ছে জিঙ্ক সালফেট। তাহলে এইটা কোন ধরনের বিক্রিয়া হইলো, এটা হচ্ছে প্রতিস্থাপন বিক্রিয়া হইলো। কোন ধরনের বিক্রিয়া, প্রতিস্থাপন বিক্রিয়া। তার মানে ল্যাবরেটরিতে হচ্ছে কি এই যে হাইড্রোজেন তৈরিতে এর সাথে কিন্তু পরবর্তীতে কি উৎপন্ন হচ্ছে জিঙ্ক সালফেট প্লাস হচ্ছে কি দেখেন হাইড্রোজেন। তাহলে এটা হচ্ছে কি আমার প্রতিস্থাপন বিক্রিয়া। ওকে, তাহলে সালফিউরিক অ্যাসিডের সাথে জিঙ্ক বা দস্তা যদি বিক্রিয়া করে জিঙ্ক সালফেট এবং কি হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হয়। তাহলে অ্যান্সার কোনটা হবে, 21 ক। অ্যান্সার কোনটা হবে, 21 ক। স্যার ক্লাস আর কতক্ষণ হবে? ক্লাস আরো আমরা এমসিকিউ গুলো বেশি বাকি নাই, এমসিকিউ গুলো সলভ করবো। হ্যাঁ 10-15 মিনিটের মধ্যে আমরা ক্লাস শেষ করব। আচ্ছা পরবর্তী প্রশ্নে আমরা চলে যাচ্ছি। কোনটি নিজে না জ্বলে অন্যকে জ্বলতে সাহায্য করে। এটাও খুব দেখেন ওই যে সেম চার ভাই হচ্ছে কি হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন, কার্বন ডাই অক্সাইড, এই চার ভাই থেকে কিন্তু কি এক্সের প্রশ্ন আসছে, প্রচুর প্রশ্ন আসছে। হ্যাঁ তাহলে দেখেন কোনটা নিজে না জ্বলে অন্যকে জ্বলতে সাহায্য করে। আপনাদের যদি একটা বিক্রিয়ার কথা মনে থাকে আশা করি আপনারা এটা পারবেন। সেই বিক্রিয়াটার নাম হচ্ছে কি দহন বিক্রিয়া। এই দহন বিক্রিয়ার ভিতরের কথা বা মাঝখানের কথা যদি আপনারা মনে রাখতে পারেন আশা করি অ্যান্সারটা দিতে পারবেন।
তাহলে চট জলদি করে অ্যান্সারটা দিয়ে ফেলেন। ইনায়া তালুকদার বলেছেন 22 ডি। আচ্ছা, আশা করি সবাই যারা যারা দেখছেন তারাও অ্যান্সার দিয়ে ফেলবেন। হ্যাঁ, আলিফা আক্তার বলেছেন গ হাইড্রোজেন। আর হচ্ছে আপনাদের একটা কথা জানাই হইল না, আপনাদের পরীক্ষাগুলো আপনারা কেমন দিয়েছেন বলেন। আশা করি পরীক্ষা সবার ভালো হয়েছে। হ্যাঁ, অবশ্য এবছরের প্রশ্ন পদ্ধতি একটু ডিফারেন্ট আসছে। ম্যাথমেটিক্সে একটু সমস্যা ছিল, ম্যাথের সেকেন্ড পেপার, আর হচ্ছে আপনাদের কি কেমিস্ট্রি, তাই না? কেমিস্ট্রি ফার্স্ট পেপারে একটু ঝামেলা ছিল, ফিজিক্স ফার্স্ট পেপারে, সবগুলা ফার্স্ট পেপার, আর ম্যাথের সেকেন্ড পেপার আর কি একটু খারাপ প্রশ্ন আসছে। মানে খারাপ প্রশ্ন না, গতানুগতিক বছরের যে প্রশ্নগুলো আসে সেগুলো আর কি আসে নাই, এ হচ্ছে কথা। আশা করি সবাই ভালো পরীক্ষা দিয়েছেন এবং পরীক্ষার রেজাল্টের পর সবার সাথে দেখা হচ্ছে কর্নিয়ার অফলাইন ক্লাসে, মেইন ব্রাঞ্চে। আমি আছি মিরপুরে, আছি আপনাদের সাথে, ফার্ম গেটে আছি। ঠিক আছে, দেখা হবে আশা করি সবার সাথে। আচ্ছা, ইতিমধ্যে অনেকে অ্যান্সার দিয়েছেন বলছেন অক্সিজেন। হ্যাঁ, তাহলে যেহেতু দিয়েছেন অক্সিজেন হচ্ছে কি আমাদের সঠিক অ্যান্সার। তাহলে অক্সিজেন কি নিজে জ্বলে না, কিন্তু অন্যকে জ্বলতে কি সাহায্য করে, সেটা হচ্ছে কি দহন বিক্রিয়া। দহন বিক্রিয়া হচ্ছে কি জ্বলায় না, কে জ্বলায়? অক্সিজেন জ্বলায় অন্যান্য মৌলকে। আবারও দেখে নিন, যারা হচ্ছে আমাদের অনলাইন কোর্সে ভর্তি হতে চান, যাদের বাসা অনেক দূরে এবং যারা একটা গুছানো প্রস্তুতি সম্পন্ন করতে চান, সবকিছু গুছানো স্টাডি ম্যাটেরিয়ালস গুলা ভালো করে হচ্ছে পেতে চান, বা হচ্ছে তুলনামূলকভাবে অন্যান্য কোচিং এর থেকে কিন্তু কর্নিয়ায় হচ্ছে বেটার ক্লাস প্রোভাইড করা হয় এবং বেটার অনেকগুলো পরীক্ষার, তাই না? আপনাদের পরীক্ষা কি করে আপনাকে ইভালুয়েট করতে সাহায্য করে, আপনি কতটা পারদর্শী, আপনি কতটা হচ্ছে কি আপনাদের মধ্যে কনফিডেন্স গ্রো করছে, সেটা কিন্তু পরীক্ষার প্রশ্নপত্রের যাচাইয়ের মাধ্যমে পাওয়া যায়। সেই ক্ষেত্রে কর্নিয়া কিন্তু অনেকগুলো হচ্ছে কি আপনাদের প্রশ্নপত্র প্রোভাইড করতেছে এবং আলাদা করে হচ্ছে কি প্রতিনিয়ত কিন্তু পরীক্ষা নিবে। হ্যাঁ, তাহলে এই জন্য সেক্ষেত্রে আপনারা যদি অনলাইন অথবা অফলাইনে ভর্তি হতে চান, তাহলে আমাদের হেড অফিসে সরাসরি চলে আসতে পারেন, অথবা আমাদের এখানে নম্বর প্রোভাইড করা আছে, এই নম্বরে কল করে আপনারা সরাসরি যোগাযোগ করে ভর্তি হতে পারেন। হ্যাঁ, আচ্ছা, নিম্নের কোন যৌগমূলকের যোজনী 3? এটা একটু কঠিন আসছে, এটা একটু অ্যান্সার করেন। ভাইয়া ময়মনসিংহ ক্লাস নেবেন না অফলাইনে? আচ্ছা, দেখা যাক, আপনার সাথে দেখা হয় কিনা। নিম্নের কোন যৌগমূলকের যোজনী 3? দেখেন, কার্বনেট, নাইট্রেট, ফসফেট এবং সালফাইড। আপনারা যদি হচ্ছে কি যৌগমূলকের সংকেত গুলা জানেন, তাই না? যৌগমূলকের সংকেতের উপরে যে আয়ন, ওই আয়নটাই হচ্ছে কি আমার যোজনী, তাই না? এখন খুব ইজি করে, আশা করি এটা একটু ট্রাই করেন, একটু চেষ্টা করেন সংকেত গুলা মনে করার জন্য। হ্যাঁ, সংকেত পারলে এটা পেরে যাবেন। নিম্নের কোন যৌগমূলকের যোজনী 3? কার্বনেট, নাইট্রেট, ফসফেট এবং কি সালফাইড। নাইট্রেটে কি NO2, তাই না? নাইট্রেটে কি নাইট্রাইট, NO3। এরপর হচ্ছে কি কার্বনেটে কি CO3 2-, সালফাইডে কি সালফাইড, একটা S। পরবর্তীতে হচ্ছে কি আমাদের ফসফেট, ফসফেটে হচ্ছে কি আমাদের 3টা থাকে। হ্যাঁ, তাহলে ফসফেটের যৌগমূলক কোনটার যোজনী 3 হবে? ফসফেটের। ওকে, স্যার ডিপ্লোমা নার্সিং থেকে দেখি বিএসসি নার্সিং এ কেমিস্ট্রি হার্ড আসে। হ্যাঁ, সেটাই, এর জন্যই বলছি যে হচ্ছে দেখেন যে আপনারা
অনেকে মনে করেন যে ডিপ্লোমার ক্লাস বিএসসি দের জন্য না, বা ডিপ্লোমারা মনে করে যে বিএসসি দের ক্লাস ডিপ্লোমাদের জন্য না। আসলে হচ্ছে এই দেখেন, ডিপ্লোমাদের কিন্তু তুলনামূলকভাবে অ্যাকচুয়ালি রসায়ন কিন্তু হার্ড আসে, হ্যাঁ, বিএসসি দের তুলনায়। দেখেন আপনারা নিজেরাই দেখেন প্রশ্নের প্যাটার্ন আপনারা কিন্তু বুঝতে পারছেন, হ্যাঁ। এই জন্য কি করতে হবে, ডিপ্লোমা বিএসসি দুইটাই, ঠিক আছে। এটা শুধু আপনারা বিএসসি বলে বিএসসি এর প্রশ্নপত্র পড়বেন, ডিপ্লোমার প্রশ্নপত্র পড়বেন না, এরকম কিন্তু যেন না হয়। তাহলে এইটার অ্যান্সার কি হবে, ফসফেট। দেখেন এইটার অ্যান্সার কি হবে, ফসফেট। বাইকার্বনেট হবে না, কারণ কার্বনেট হচ্ছে কত, এইচ মনে করেন CO3 কত, এই যে 2, এই যে CO3 2, এরপর হচ্ছে কি নাইট্রেট NO2, এরপর হচ্ছে কি সালফাইড S, ফসফেট হচ্ছে কি যে PO4 3-, হ্যাঁ। তাহলে অ্যান্সার কি হবে, 3। সাবান তৈরির প্রধান কাঁচামাল কোনটি, দেখেন সাবান তৈরির প্রধান কাঁচামাল, এটা আশা করি সবাই পারবেন। অ্যান্সার দেওয়া আছে গ্রিজ, পাম তেল, চর্বি, নারকেল তেল, এটা সবাই পারবেন আশা করি, হ্যাঁ। সাবান তৈরির প্রধান কাঁচামাল কোনটা, সাবান তৈরির প্রধান কাঁচামাল কোনটা? নির্জনা বলেছেন ডি। রুমা খানম বলেছেন ডি। ইনায়া তালুকদার বলেছেন ডি। আচ্ছা, আর দুইজনের অ্যান্সার নেই, হ্যাঁ। শারমিন নিপা বলেছেন ডি। আচ্ছা, শ্রাবণের মেঘ কোন বলেছেন ডি। আচ্ছা, যেহেতু আপনারা সবাই ডি বলতেছেন, তার মানে কি প্রধান কাঁচামাল কোনটা, চর্বি, হ্যাঁ। তাহলে সাবানের প্রধান কাঁচামাল বা সাবান তৈরির প্রধান কাঁচামাল হচ্ছে কি, চর্বি। ওকে, পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি। সৌর মডেল কোনটা, এটাও ইজি, এটাও পারবেন। দেখেন সৌর মডেল, ডাল্টন, বোর, রাদারফোর্ড, থমসন। ওকে, আচ্ছা, আপনারা সবাই ডি বলেছেন, সবার অ্যান্সারটাই কি সঠিক হয়েছে। পরবর্তী প্রশ্নটাও পারবেন আপনারা, হ্যাঁ। সৌর মডেল কোনটা, দেখেন থমসন পরমাণু মডেল। থমসন হবে না, কেন হবে না, কারণ থমসনের পরমাণু মডেল কি বলা হয়, থমসন একটা মডেল দিছিল মেবি, কিসমিস পুডিং মডেল, হ্যাঁ। তাহলে থমসন হচ্ছে কি পুডিং মডেল দিছিল, তাহলে পুডিং মডেল ও হবে না। তাহলে পরবর্তীতে কি আছে, ডাল্টন। ডাল্টন অনেক আগে, ডাল্টনের কথা উল্লেখ করা নাই। আর পরবর্তীতে কি আছে, বোর পরমাণু মডেল, হ্যাঁ। বোর পরমাণু মডেলকে হচ্ছে কি সৌরজগতের মডেলের সাথে তুলনা করা হয়নি। তাহলে সৌর মডেল কোনটা, সৌর মডেল মূলত রাদারফোর্ডের পরমাণু মডেল, এটা সবাই আপনারা জানেন, এটা বলার কিছুই নাই, হ্যাঁ। তাহলে 25-এর অ্যান্সার কোনটা হবে, 25-এর অ্যান্সার হবে কি গ। ওকে, 25-এর অ্যান্সার হবে কোনটা, গ, রাদারফোর্ডের পরমাণু মডেল। ওকে, আচ্ছা। আচ্ছা, আশা করি আমরা আর মাত্র 10টা প্রশ্ন সলভ করে আমাদের ক্লাসটা হচ্ছে কি শেষ করে দিব। ওকে, আশা করি সবাই একটু দেখবেন, আমরা খুব দ্রুত যাব। দেখেন খুব দ্রুত অ্যান্সার দিবেন। জারণ বিক্রিয়ায় নিচের কোনটি ঘটে, জারণ বিক্রিয়ায় নিচের কোনটা ঘটে। দেখেন জারণ বিজারণ, আমি আমার স্টুডেন্টদের বলি অলওয়েজ জারণ বিজারণ, জারক বিজারক এর মধ্যে ডিফারেন্স জানতে। জারণ কোনটা, বিজারণ কোনটা, এরপরে হচ্ছে কি জারক কোনটা, বিজারক কোনটা, হ্যাঁ। বিজারক আর কি জারক, এর মধ্যে হচ্ছে কি রিলেশনটা খুব ভালো করে জানতে, কারণ এখান থেকে কি প্রশ্ন আসে। আচ্ছা, ইতিমধ্যে অনেকে অ্যান্সার দিয়েছেন নাকি আগেরটা ছিল, শম্পা পল বলেছেন গ। 26-এর গ। আচ্ছা, ইতিমধ্যে অনেকে অ্যান্সার দিয়েছেন, হ্যাঁ জারণ। তাহলে দেখেন জারণের সাথে সম্পর্ক যুক্ত হচ্ছে কি বিজারক, বিজারণের সাথে সম্পর্ক কার, জারকের। তাহলে জারণ বিক্রিয়ায় কি হয়, ইলেকট্রন কি হয়, ত্যাগ হয়, তাই না। ইলেকট্রন কি হয়, বর্জন হয়, ইলেকট্রন
বর্জন হয়, তাহলে কি হবে? ইলেকট্রন বর্জন, গ। আমরা খুব দ্রুত যাব, তাহলে অনেকেই বলেছেন, অনেকের অ্যান্সারটা কি সঠিক হয়েছে। পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি আমরা। নিচের কোন গ্যাস অ্যাসিড ধর্মী? দেখেন এটাও পারবেন, মনে রাখবেন। আমি হচ্ছে একটা আপনাদের হিন্টস দিয়ে দিই, অথবা ঠিক আছে একটা সূত্র দিয়ে দিই। ধাতু অধাতু, ধাতু হবে কি ক্ষার, অধাতু হবে কি অ্যাসিড। ধাতুর অক্সাইড ক্ষারীয়, অধাতুর অক্সাইড কি অ্যাসিডীয় অথবা কি অম্লীয়। এটা থেকে হচ্ছে এখন অপশনটা বের করেন। স্যার ডিপ্লোমা ইনে কি রসায়ন কাজে লাগবে? হ্যাঁ জি অবশ্যই, অবশ্যই রসায়ন কাজে লাগবে, কারণ আপনারা দেখছেন এই যে এই রসায়ন থেকে কিন্তু আপনাদের আসছে। ওকে, তাহলে দেখেন নিচের কোন গ্যাসটা অ্যাসিড ধর্মী? কার্বন মনোক্সাইড, নাইট্রোজেন, কার্বন ডাই অক্সাইড এবং হাইড্রোজেন। ধাতু অধাতু মনে রাখবেন, তাইলেই হবে। ওকে, আমরা কি বললাম? ধাতুর অক্সাইড হচ্ছে কি, ধাতুর অক্সাইড ক্ষারীয় এবং অধাতুর অক্সাইড হচ্ছে কি অম্লীয়। তাইলে দেখেন অধাতু কি আছে? অধাতু এখানে আছে কি কার্বন ডাই অক্সাইড। ওকে, নাইট্রোজেন এর কি কোনো অক্সাইড দেওয়া নাই, এই একটা মনো অক্সাইড দেওয়া আছে, আর একটা কি হাইড্রোজেন। তাহলে হাইড্রোজেন আগে বাদ দেন, নাইট্রোজেন পরে বাদ দেন, হাইড্রোজেন নাইট্রোজেন বাদ, তাহলে বাকি থাকে কি কার্বন মনোক্সাইড আর হচ্ছে কি কার্বন ডাই অক্সাইড। ঠিক আছে, এখন দেখেন মনো অক্সাইডের অক্সি হিমোগ্লোবিন নামক যুক্ত, ওর অক্সাইড হচ্ছে কি আপনি বেশি পাবেন না। অ্যাভেলেবেল কোনটা? কার্বন ডাই অক্সাইড। কার্বন ডাই অক্সাইড যখন পানির সাথে বিক্রিয়া করবে তখন সে কি উৎপন্ন করবে? বাইকার্বনিক অ্যাসিড, H2CO3। ঠিক আছে, H2CO3। তাহলে অ্যান্সার কোনটা? কার্বন ডাই অক্সাইড। কোনটা অ্যাসিড ধর্মী? কার্বন ডাই অক্সাইড। 27 কি হবে? 27 কি হবে? 27 ঘ হবে। অনেকে বলছেন ক, কার্বন মনোক্সাইড হবে না। আচ্ছা, পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি আমরা। দুধে কোন ধরনের অ্যাসিড থাকে? এটাও খুব গুরুত্বপূর্ণ, মানে এটা কিসে, কোন ফলে কি অ্যাসিড থাকে, কোন জিনিসে কি অ্যাসিড থাকে। হ্যাঁ, এগুলো তো পড়তে হবে, এগুলো বেসিক জিনিস, এগুলো আমরা আগে পড়াই। তারপর হচ্ছে কোন মৌলে বা হচ্ছে কোন লবণের শিখা পরীক্ষায় কোন বর্ণ উৎপন্ন হয়, এগুলো কিন্তু হচ্ছে বেসিক প্রশ্ন বা কমন প্রশ্ন। এই প্রশ্নগুলা বা এই টপিকগুলো আপনাদের পড়তে হবে, একেবারে ঝাঁঝরা করে ফেলতে হবে মুখস্থ, কারণ এগুলো থেকে কি বারবার প্রশ্ন আসে। হ্যাঁ, তাহলে দুধে কোন ধরনের অ্যাসিড থাকে? আলিফা আক্তার বলেছেন ক, ল্যাকটিক অ্যাসিড। শারমিন নিপা বলেছেন ক, আচ্ছা ল্যাকটিক অ্যাসিড। ঠিক আছে, আমরা আর বেশি আনসার না নিই। হ্যাঁ, তাইলে দুধে ল্যাকটিক অ্যাসিড থাকবে। টার্টারিক অ্যাসিড কিসে থাকে? তেঁতুলে থাকে। ওকে, তেঁতুলে টার্টারিক অ্যাসিড থাকে। সাইট্রিক অ্যাসিড থাকে কি লেবুতে। সাইট্রিক অ্যাসিড থাকে কোথায়? লেবুতে। আর ফর্মিক অ্যাসিড থাকে হচ্ছে কি আমার পিঁপড়া বা ভীমরুলের গ্ল্যান্ডের। পিঁপড়া বা ভীমরুল, পিঁপড়া বা ভীমরুলের গ্ল্যান্ডে, অর্থাৎ পিঁপড়া বা ভীমরুল কামড় দিলে কি হয়ে যায়? ফুলে যায়। এই ফুলে যাওয়ার কারণ হচ্ছে কি আমার প্রেজেন্স অফ অ্যাসিড। কোন অ্যাসিড? হুইচ অ্যাসিড? ফর্মিক অ্যাসিড। তাহলে এখন দুধে বা দইয়ে কোন ধরনের অ্যাসিড পাওয়া যায়? ল্যাকটিক অ্যাসিড পাওয়া যায়। যারা ক দিয়েছেন তাদের অ্যান্সারটা কি সঠিক হয়েছে। পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি। দেখেন নিচের কোনটি মনোস্যাকারাইড? গ্লুকোজ, সুক্রোজ, ল্যাকটোজ, ফ্রুক্টোজ। নিচের কোনটি মনোস্যাকারাইড? আশা করি এটা পারবেন, এটাও সহজ প্রশ্ন আসছে। হ্যাঁ, আপনার যে কোষ রসায়ন থেকে এই প্রশ্ন আসছে। তাহলে মনোস্যাকারাইড কোনটা? খুব দ্রুত অ্যান্সার করে ফেলেন, খুব সহজ কিন্তু এইটা। হ্যাঁ, তাহলে মনোস্যাকারাইড কোনটা? আনসার এখনো পাইনি। 29। আচ্ছা, তাহলে আমরা দিয়ে দিই। হ্যাঁ, মনোস্যাকারাইড হচ্ছে কি গ্লুকোজ। গ্লুকোজ হচ্ছে কি আমাদের মনোস্যাকারাইড। একটা মনোস্যাকারাইড আর একটা কি আপনারা পড়ছেন না যে মনোস্যাকারাইড, ডাইস্যাকারাইড, ট্রাইস্যাকারাইড, পলিস্যাকারাইড, এগুলো পড়ছেন না? তাহলে সুক্রোজ হচ্ছে কি আমাদের পলিস্যাকারাইড। ফ্রুক্টোজ হচ্ছে কোন স্যাকারাইড?
এরপরে পরবর্তীতে হচ্ছে কি আমাদের গ্লুকোজ, তাহলে গ্লুকোজ হচ্ছে কি স্যাকারাইড, মনোস্যাকারাইড। তাহলে এগুলো একটু পড়ে নেবেন, হ্যাঁ, কোনগুলো মনোস্যাকারাইড, কোনগুলো ডাইস্যাকারাইড, ট্রাইস্যাকারাইড, এগুলো কিন্তু কি পলিমার, এগুলাও কি একটা পলিমার, হ্যাঁ। তাহলে জৈব রসায়ন দেখেন কেন গুরুত্বপূর্ণ। সর্বাধিক সক্রিয় কার্যকরী মূলক দেখেন কোনটা, এই যে আসছে, এটা জৈব রসায়ন থেকে, অর্গানিক কেমিস্ট্রি প্রশ্ন, অর্গানিক কেমিস্ট্রি থেকে আসছে এই প্রশ্ন, অর্গানিক কেমিস্ট্রি। তাহলে অর্গানিক কেমিস্ট্রি থেকে কি আসছে, সর্বাধিক সক্রিয় কার্যকরী মূলক কোনটা। তাহলে যারা হচ্ছে ইন্টারমিডিয়েটে ব্যাকগ্রাউন্ড সায়েন্স ছিল এবং যারা হচ্ছে আপনারা কি জৈব রসায়নটা একটু পড়ছেন, তারা আশা করি এই অ্যান্সারটা পারবেন, কারণ ওখানে বইতে হচ্ছে কি একটা সক্রিয়তার ছক দেওয়া ছিল, যে কার্যকরী মূলকের অগ্রগণ্যতার ছক একটা। আচ্ছা, ইতিমধ্যে অনেকে অ্যান্সার দিয়েছেন, তাহলে আপনাদের অ্যান্সারটা সঠিক হয়েছে, সেটা হচ্ছে কি হবে আমাদের কার্বক্সিলিক, হ্যাঁ, COOH, কার্বক্সিলিক মূলক। ওকে, আচ্ছা ঠিক আছে, আপনারা পেরেছেন। পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি। সিমেন্টে জিপসাম যোগ করা হয় কেন, এই কথা কিন্তু আমি বলে ফেলছি আগে, প্লাস্টার অফ প্যারিসের সংকেতের সময় আমি কিন্তু এই প্রশ্নের অ্যান্সার কি দিয়ে দিলাম। আশা করি এইটা হচ্ছে কি আপনারা পারবেন। ওকে, যে সিমেন্টে জিপসাম যোগ করা হয় কেন। সিমেন্টে জিপসাম যোগ করা হয় কেন। ইনায়া তালুকদার, আপনি 28 পড়ে আছেন, 28 ক, আচ্ছা মেবি প্রবলেম। শ্রাবণের মেঘকন্যা, তিনি বলেছেন খ, সুতো জমাট বাঁধার জন্য। হয়নি স্যার, হয়নি, এটা কি বলছিলাম, জিপসাম সিমেন্টে যোগ করা হয় সেটা তো বলছিলাম, আরেকবারও বলছি যে জিপসাম কি করা হয়, জিপসামের সংকেত হচ্ছে কি ক্যালসিয়াম সালফেট, এর সাথে কত 2 অণু পানি 2H2O, হ্যাঁ। তাহলে এই ক্যালসিয়াম সালফেট কি করা হয়, সিমেন্টের দ্রুত জমাট বাঁধা রোধ করে, দ্রুত জমাট বাঁধা রোধ করে, দ্রুত জমাট বাঁধা কি রোধ করে। তাহলে অ্যান্সার কোনটা হবে আমার, দ্রুত জমাট বাঁধা রোধ করার জন্য, হ্যাঁ। খ হবে না, সম্পাপল, খ হবে না, দ্রুত জমাট বাঁধার জন্য হবে না। সিমেন্ট হচ্ছে কি কাজ করে, সিমেন্ট কি দ্রুত জমাট বেঁধে যায়, যার কারণে হচ্ছে কি আমাদের বেস অথবা যে স্ট্রাকচারটা আমরা বানাবো, ঠিক আছে, ওইটা হচ্ছে কি বেশি শক্তিশালী হয় না, ঠিক আছে, ওইটা কি ভঙ্গুর হয়, সহজেই হচ্ছে কি টেকসই হয় না। তাহলে সিমেন্টের স্থায়িত্ব বা টেকসই এর পরিমাণ দীর্ঘদিন যাতে টেকে, এইটার জন্য কি করা হয়, জিপসাম বের করা হয়, যার জন্য মানে থেকে থেকে আস্তে আস্তে যাতে কি এটা জমাট বাঁধে, পরবর্তী এর ফলে কি হয়, মজবুত হয় স্ট্রাকচারটা, হ্যাঁ। পরবর্তীতে আমরা চলে যাই। সবচেয়ে ভারী মৌলিক গ্যাস কোনটা, এটাও পারবেন আশা করি। সবচেয়ে ভারী মৌলিক গ্যাস, এখন মৌলিক গ্যাস কোনগুলা, হ্যাঁ, এইখানে কি সবগুলাই মৌলিক গ্যাস, দেখেন সবগুলাই কি মৌলিক গ্যাস, তাই না। মৌলিক কি আর যৌগিক কি, মৌলিক কি যেটাকে ভাঙলে ওইটা ছাড়া অন্য কিছু পাওয়া যাবে না, সেটা হচ্ছে কি মৌলিক। তাহলে এখানে কি আছে, আর্গন, জেনন, নিয়ন, নিয়ন তো হবে না, কারণ নিয়নের হচ্ছে কত 10, তাই না, নিয়ন বাদ। পরবর্তীতে হচ্ছে কি আর্গন, আর্গনের কত 18, তাহলে আর্গনও বাদ, বাকি থাকে কি জেনন আর কি রেডন, হয় জেনন হবে অথবা কি রেডন হবে। তাহলে ক্রিপ্টন, হিলিয়াম, নিয়ন, ক্রিপ্টন, জেনন, রেডন, তাহলে এরপরে হচ্ছে কি আপনার জেনন, তাহলে জেননও হবে না, তাহলে সব শেষে কি আছে রেডন, তাহলে অ্যান্সার হবে কোনটা, রেডন। 32 এ, ঠিক আছে, 32 এর কি হবে, এ হবে। আচ্ছা, আমরা পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি। কোনটি বৃদ্ধি পেলে নিউক্লিয়াসের ধনাত্মক আধান বৃদ্ধি পায়, এটা খুব একটা সহজ প্রশ্ন, আশা করি সবাই পারবেন।
কোনটি বৃদ্ধি পেলে নিউক্লিয়াসের ধনাত্মক আধান বৃদ্ধি পায়? আচ্ছা ঠিক আছে, অনেকে বলেছেন 32-এর ক হবেই। ঠিক আছে, আপনাদের অ্যান্সার কোনটি বৃদ্ধি পেলে নিউক্লিয়াসের ধনাত্মক আধান বৃদ্ধি পায় 33। এটা শেষ করে আজকের ক্লাসটা হচ্ছে কি আমরা শেষ করে দিব। হ্যাঁ, কোনটি বৃদ্ধি পেলে নিউক্লিয়াসের ধনাত্মক আধান বৃদ্ধি পায়? খুব দ্রুত একটু অ্যান্সারটা লিখে ফেলুন। আচ্ছা, তাহলে আমরা অ্যান্সারটা বলে দিচ্ছি। ওকে, দেখেন কোনটা বৃদ্ধি পাইলে নিউক্লিয়াসের ধনাত্মক। এখন ধনাত্মক সংখ্যা মানে কি? প্রোটন সংখ্যা। হ্যাঁ, প্রোটন সংখ্যা। তাহলে প্রোটন সংখ্যাকে আবার কি বলা হয়? পারমাণবিক সংখ্যা বলা হয়। তাহলে পারমাণবিক সংখ্যা বাড়লে কি হবে? ধনাত্মক আধান বৃদ্ধি পাবে, তাই না? তাহলে প্রোটন হচ্ছে কি? প্লাস। প্রোটন হচ্ছে প্লাস, ইলেকট্রন হচ্ছে কি? মাইনাস, নিউট্রন হচ্ছে কি? জিরো আধান সংখ্যা, তাই না? এখান থেকে কি এটা আসছে। ওকে, আচ্ছা তাহলে 33-এর কি? অনেকে বলেছেন খ, পারমাণবিক সংখ্যা অথবা কি প্রোটন সংখ্যা। আচ্ছা তাহলে ঠিক আছে। এখন হচ্ছে আশা করি আজকে ক্লাসটা সবাই হচ্ছে মনোযোগ দিয়ে দেখেছেন এবং কেউ একটু হলেও কি টাচ আপ পেয়েছেন। হ্যাঁ, কেউ একটু হলেও টাচ আপ পেয়েছেন যে কোন ধরনের প্রশ্ন হতে পারে আমাদের। ঠিক আছে, কোন ধরনের প্রশ্ন আসতে পারে বা কোন ধরনের প্রশ্ন হতে পারে। আজকের ক্লাসটি কেমন লেগেছে আপনাদের সবার একটু কমেন্টে জানান। হ্যাঁ, আশা করি পরবর্তী ক্লাসে আপনাদের সবার সাথে আবারও দেখা হবে, বিস্তারিত আলোচনা করব যে কিভাবে পড়তে হবে। আপনার যেহেতু অনেক ব্রিফলি চ্যাপ্টার গুলো অনেক বড় বড়, তাই না? যে একটা খুব সোশ্যাল মিডিয়া একটা মিম আছে যে মিমস গুলা হচ্ছে এরকম যে কি, আমার এক বান্ধবী আর্টসে পড়ে, সে আমার থেকে শুনলো যে রসায়নের কয়টা চ্যাপ্টার, আমি বললাম 5টা। তখন সে হয়তো বলল যে ইস, তাহলে তো সায়েন্স নেওয়াই ভালো ছিল, এরকম, তাই না? কথা হচ্ছে এটা হচ্ছে কি আমার মানে কি রিল বা রিয়েলিটিতে এসে যখন সে দেখবে তখন খুবই কঠিন। তো কথা হচ্ছে এই 5টা বিস্তারিত অধ্যায় আমরা কিভাবে শেষ করব সেই সম্পর্কে হচ্ছে পরবর্তী ক্লাসে হচ্ছে কি আমরা গাইডলাইন দেব কিভাবে বুঝে বুঝে বা ইম্পর্টেন্ট টপিক গুলা পড়তে হবে। হ্যাঁ, আচ্ছা, শ্রাবণের মেঘকন্যালে লিখেছেন ভালো লাগছে ভাই। আচ্ছা ধন্যবাদ। সম্পাপল বলেছেন ভাই আমাদের তো শর্ট সিলেবাস ছিল। দেখেন প্রত্যেকটা অ্যাডমিশনের ক্ষেত্রে আপনি ঢাকা ইউনিভার্সিটি বলেন বা বিভিন্ন ইউনিভার্সিটি বলেন, বুয়েট বলেন, মেডিকেল বলেন, নার্সিং বলেন, সব ক্ষেত্রে কিন্তু শর্ট সিলেবাস থেকে আসে না, এখানে কিন্তু ফুল সিলেবাস। সুতরাং আপনারা যারা সব চ্যাপ্টার কিভাবে কভার করব, হ্যাঁ এইটা জানতে হলে হচ্ছে আমাদের সাথে ধারাবাহিকভাবে যুক্ত থাকতে হবে। পরবর্তী ক্লাসে আসলে আলোচনা করব, হ্যাঁ, যে সব চ্যাপ্টার গুলো হচ্ছে আপনারা কিভাবে পড়বেন। কারণ চ্যাপ্টার তো হচ্ছে অনেক বিশাল বিশাল, একটা চ্যাপ্টারে দেখা গেছে 120 পেজ বা 100 পেজের উপরে। তাহলে এইগুলো হচ্ছে আমরা কিভাবে সলভ করবো বা কিভাবে পড়বো। ওকে, তাহলে আজকে যেহেতু সময় টাইম বাউন্ড হচ্ছে কি খুব কম। অনেক ভালো স্যার, আলিফা বলেছেন অনেক ভালো স্যার, ধন্যবাদ আলিফা। আশা করি নেক্সট ক্লাসে আলিফাকে দেখতে পাবো, আমাদের সাথে পাবো। শম্পা মোবারক হোসাইন লিমন বলেছেন ভালোই লাগছে ভাইয়া। আচ্ছা ধন্যবাদ লিমন, আশা করি নেক্সট ক্লাসে আপনাকে আমাদের সাথে পাবো, আবার যুক্ত থাকবেন। সুতরাং যারা যারা আজকে যুক্ত ছিলেন আশা করি আপনাদের
যেসব ফ্রেন্ড সার্কেল আছে বা যারা যারা হচ্ছে নার্সিং সম্পর্কে পড়তে চায় বা জানতে চায়, তাহলে সেক্ষেত্রে হচ্ছে আপনারা কিন্তু আমাদের পেজে হচ্ছে নেক্সট ক্লাসে যখন পেজের অ্যাড দেওয়া হবে তখন কিন্তু আমাদের পেজে ইনভাইট করতে পারেন ফ্রি ক্লাসগুলোতে। তখন তারা হচ্ছে দেখে ইন্সপায়ার হলেও কিন্তু আপনার কি একজন স্টাডি পার্টনার হয়ে গেল, তাই না? তাহলে নেক্সট ক্লাসে আশা করি আপনারা আসবেন, তো অবশ্যই জয়েন করবেন, সাথে সাথে অনেক ফ্রেন্ড সার্কেল নিয়ে আসবেন যারা হচ্ছে কি নার্সিং পড়তে চায় বা যাদের ইচ্ছা আছে নার্সিং পড়ার, ঠিক আছে? আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া রাখবেন। তাহলে আজকে ক্লাসটা হচ্ছে আমরা এখানেই শেষ করব। ওকে, নেক্সট পরবর্তী ক্লাসে আপনাদের সাথে আবারও দেখা হবে। সবাই ভালো থাকবেন। শেষ।